যেই ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি কালেক্ট করে দিয়েছে হচ্ছে আমাদের খুলনার ছোট ভাই সৈকত। এবং খুলনার যত স্টোরি আমি বলেছি সাধারণত ওই সৈকতের মাধ্যম দিয়েই, আর একটা ছেলে আছে রূপম, এই দুইজনের মাধ্যম দিয়ে খুলনার চমৎকার চমৎকার স্টোরিগুলো আমি পেতাম। এবারও সৈকত আমাকে খুব সুন্দর একটা স্টোরি এনে দিয়েছে। তো যিনি বলেছেন, তো উনি সঙ্গত কানুনার নামটা বলতে নিষেধ করেছেন, এমনি আদার্স সব কিছু বলতে বলেছেন, কারণ যার সাথে যে ইসের সাথে ঘটনা তার আত্মীয় হয়তো উনি, এই জন্য উনি সঙ্গত কানুনার নামটা বলতে নিষেধ করেছেন। তো ঘটনাটির স্থান হলো সাতক্ষীরা জেলার আশাশুনি থানার আনুলিয়া ইউনিয়ন, এবং এই আনুলিয়া ইউনিয়নের আকসরা বাজার নামে একটা গ্রাম আছে। এই আকসরা বাজারের এই ঘটনাটা, তো ঘটনাটি আসলে মানে শুরুটা আমি বলি যে যেখান থেকে সূত্রপাত, সেটা হচ্ছে ওই গ্রামে মানে স্বাধীনতার আগেই, মানে বাংলাদেশ স্বাধীনতার আগে একজন মেম্বার ছিলেন। তো যেহেতু গ্রামীণ পলিটিক্সের সাথে উনি ইনভলভ ছিলেন, ভালো খারাপ মিলিয়েই মানুষ, কিছু ভালো কিছু খারাপ, পুরাটাই খারাপ না, মানে কিছু ভালো কিছু খারাপ মিলিয়ে মানুষ। তো উনি দেখা যেতেন যে মাঝে মাঝে নিজের মানে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় ভালো কাজের সাথে বিভিন্ন ধরনের অত্যাচারমূলক কাজ উনি করে ফেলতেন। তো এভাবে দেশ স্বাধীনের পরে উনি আর মেম্বার ছিলেন না, কিন্তু উনি এই 90-এর দশকের দিকে মারা যান, মানে বয়স হয়েই মারা গেছেন আর কি, এমনি অন্য কোনো ইসে না, বয়সে মারা গেছেন। তবে উনি মৃত্যুর সময় যারা উপস্থিত যারা ছিলেন আমাকে স্টোরিটা শেয়ার করেছেন আর কি, যার মাধ্যমে শোনা। তো প্রচন্ড কষ্ট পেয়েছিলেন মৃত্যুর সময়, মানে মৃত্যু যন্ত্রণা যে কি আমাকে বলেছেন আর কি, কারণ আমাকে ওই সৈকত যখন এটা ঘটনাটি আমাকে শুনিয়েছে, ও রেকর্ড করে পাঠিয়েছিল, আমি নিজে ভয়েস ক্লিপটা আমি শুনেছি আর কি। তো মৃত্যু যন্ত্রণাটা যে কি, এটা ওই মেম্বার সাহেবের মানে মৃত্যু না দেখলে কেউ বুঝতে পারবে না। তো উনি মারা যান, মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই ওই বাজারের মানে আকসরা বাজারের মানে রাস্তার মেইন একটা রাস্তা আছে, রাস্তার পাশে একটা কবরস্থান আছে, কবরস্থানে কবরস্থ করা হয়। এবং ওইটা বলতে পারেন ওনাদেরই জায়গা আর কি, বেশ উনি অনেক ভূসম্পত্তির মালিক ছিলেন, মানে কবরস্থ করা হয়। কিন্তু যেদিন কবর দিয়ে এসছে তার ঠিক পরের দিনই মানে লোকজন এসে খবর দিল যে ভাই কবরটা তো ভেঙে গেছে। তখন দেখে যে আসলেই সত্য, কবর ভেঙে গেছে, পায়ের দিকটা দেখা যাচ্ছে, কাফন দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। তখন ওরা চিন্তা করেন যে ঠিক আছে, তাহলে কালকেই কবর দিলাম, আজকে ভেঙে গেল, ওনারা বিষয় একদম স্বাভাবিকভাবে নিয়েছেন, হতেই পারে। তো ওনারা আবার বাঁশ টাস দিয়ে সবকিছু চাটাই দিয়ে আবার সুন্দর করে কবরটা প্রস্তুত করে দেন, মানে স্বাভাবিকভাবেই করে দেন। পরের দিন আবার কিছু লোক এসে বলে যে ভাই কবর তো ভেঙে গেছে। দেখে একই অবস্থা, কবর ভেঙে গেছে, আবার ঠিকঠাক করেন। পরের দিন আবার একই খবর, ভাই কবর ভেঙে গেছে। কি মুসিবত, এরকম প্রতিদিন এই কাজটা কে করতেছে? বলে বৃষ্টি তো নাই, কোনো মানে শেয়াল যে ওটা ই করেছে তাও তো না, কবর ভাঙছে কেন? এখন চিন্তা করেন না, বারবার যেহেতু ভাঙছে, অলরেডি 3 দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, এদিকে শরীরেও পচন ধরে গেছে। এখন চিন্তা করেন না, এভাবে আমরা এখন আর ওইটা ই না করি, এখন যেখানে ভেঙে গেছে আমরা মাটি দিয়ে দিই, মানে মাটি দিয়ে পূর্ণ করে দিই, তাহলে ভাঙলেও হয়তো বা এরকম হবে না। তো ওনারা মাটি দিয়ে পূর্ণ করে দেন, পূর্ণ করে দেন যতটুকু যেখানে যেখানে ই ছিল আর কি, সেখানে তাহলে এখন আর ভাঙবে না, ওই চিন্তা করে চলে আসে। পরে একই ঘটনা যে ভাই কবর ভেঙে গেছে, মানে অবাক ব্যাপার, মাটি তো দিয়ে আসছে, এখন তো মানে কবর তো ভাঙার কোনো কথাই নেই, ভিতরে তো আর ফাঁকা জায়গা নেই, যে দেখে আসলে একই অবস্থা ওরকম। উনি চিন্তা করেন নিশ্চয়ই এটা কোনো, যেহেতু মাটি দেওয়ার পরে কবর ভাঙছে, নিশ্চয়ই ওনার সাথে শত্রুতা ছিল, এমন কোনো লোক ইচ্ছা করে এই কাজটা করছে। তখন ওনারা চিন্তা করে পাহারা বসায়, যে কবর আবার ঠিক করে পাহারা বসায়। দেখে যে কিছুই না, পাহারাদাররা যখন একটু মানে কোনো কারণে একটু অচেতন হয়ে গেছে বা সকাল হয়ে গেছে, বাসায় চলে গেছে, কিন্তু যখনই ওখানে কোনো লোক না থাকে ওরা এসে দেখে কবর ভেঙে গেছে। এই ধরনের ঘটনা কন্টিনিউয়াস হচ্ছিল। এখন চিন্তা করেন যে এটা কেউ নিশ্চয়ই করতেছে, এটা ধরতে হবে। এখন ধরার তো কোনো উপায় নাই, চিন্তা করে আসলে কে করেছে ওটা সন্দেহ লাগে যে আসলে এটা কি মানুষের কাজ নাকি। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা যারা ভয়ঙ্কর ঘটনা শুনতে ভালোবাসেন তারা আজকের ঘটনাগুলো সবগুলোই মনোযোগ সহকারে শুনবেন, কেননা আজকের ঘটনাগুলো অত্যন্ত বাছাই করা ঘটনা। যাই হোক, আমরা দেরি না করে সরাসরি ঘটনায় যাব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
চলুন আমরা সরাসরি ভয়ঙ্কর সকল বাছাই করা ঘটনা কিভাবে কি হচ্ছে এটা তো বুঝতে পারছি না। তখন ওনারা কি করে, কবরটা পরের দিন আবার ঠিক করে চতুর্দিকে এমন ভাবে কিছু মানে হালকা মাটি দিয়ে রাখে যে ওখানে যে কারো মানে পা পড়লে একটা ছাপ সৃষ্টি হবে। তখন ওইভাবে দিয়ে চলে আসেন, বলে আজকে আর কারো পাহারা থাকার দরকার নেই, যদি কোনো মানুষ এই কাজ করে আমরা বুঝতে পারবো, কারণ কাছে এসেই তো ভাঙবে। মোটামুটি কবরের চতুর্দিকে 10-20-15 হাত দিয়ে এরকম হালকা মাটি দিয়ে রেখেছে, যাতে পা পড়লেই ওখানে ছাপ পড়ে যায়, যেই আসুক না কেন। পরের দিন রাসেল ভাই ঘটনা একই, কিন্তু কোনো মানুষের পায়ের ছাপ নাই, কোনো পশু পাখির পায়েরও ছাপ নেই, কবর ভেঙে গেছে। তখন বলে যে আসলে ওখানকার যে স্থানীয় আলেমরা বলে না, এটা কোনো মানুষের কাজ না, এটা অন্য কোনো কারণে হচ্ছে। তো ওনার যারা সন্তানরা ছিল বলে তোমরা তোমার বাবার জন্য বেশি করে একটু দান খয়রাত করো, দোয়া করো, আশা করি সমস্যাটার সমাধান হবে। তখন উনি ওনার সন্তানরা যারা ছিলেন তখন মসজিদ মাদ্রাসায় বা এতিম বা দুঃখ দরিদ্র লোকদের দান খয়রাত করে তার বাবার রুহের উদ্দেশ্যে। তারপর রাসেল ভাই এই ঘটনার ঘটেনি, মানে এটা শেষ, কবর ভাঙার একদম স্বাভাবিক হয়ে যায়। ওনারা কবরের চারদিকে একটু পাকা করে দেন, এটা এখনো আছে সেটা। কিন্তু এই ঘটনার পরে নতুন করে একটা ঘটনার আবির্ভাব হওয়া শুরু হয়। তো যিনি মানে যার সাথে ফার্স্ট এই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, ওনার নাম হচ্ছে জামাল। তো জামালের কাজ ছিল রাতের বেলা, উনি যেহেতু সাতক্ষীরার ওইদিকে তো আপনার ওই যে সুন্দরবনের কাছাকাছি, তো মাছটা ওনারা ধরেন। উনি কি করেন যে সারাদিন মাছ ধরেন, ধরে মোটামুটি গভীর রাত পর্যন্ত মাছ ধরে এসে বাসায় সকাল মানে রাতের বেলা বাসায় এসে ঘুমান, সকালবেলা বাজারে গিয়ে আবার মাছ বিক্রি করেন। এটা ওনার প্রতিদিনের কাজ ছিল। তা উনি এরকম মাছের ঝুড়িতে মাছ নিয়ে মাথায় করে আসছিলেন। তো ওই যে বাজারটা যে কবরস্থান ওইদিকে যাওয়ার সময় হঠাৎ করে ভম করে একটা আওয়াজ হয়, ভম করে। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা বইয়ের বস্তা যদি আমরা ফ্লোরের উপর হঠাৎ করে ফেলি, ধম করে একটা আওয়াজ হয়, যেটা ঠিক ওই রকম আওয়াজ, ধম করে একটা আওয়াজ হয়। আওয়াজ স্বাভাবিকভাবে উনি আওয়াজটা শুনেন, কিন্তু মনে করছে হয়তো স্বাভাবিক কিছুতে। হঠাৎ করে দেখে যে ওই আপনার রাস্তার পাশেই একটা অন্ধকারের মধ্যে লুঙ্গি পরা এবং গেঞ্জি পরা, গেঞ্জিটা কেমন আসলে আমরা বলে বুঝবেন, সেটা হলো ওই যে স্যান্ডো গেঞ্জি, কিন্তু ওই যে আমরা যেমন টি শার্টের মতো কিছু স্যান্ডো গেঞ্জি আছে না, ওরকম পাতলা গেঞ্জি, এগুলো গ্রামের লোকদের অনেক পরে থাকেন এটা। তো ওরকম গেঞ্জি পরা একজন লোক বলছে, এই জামাল নাকি? তখন উনি বলছে, হ্যাঁ কাকা। বলে মাছ কেমন পাইলি? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি মাছ। বলে আচ্ছা ঠিক আছে যা তাহলে। তো উনি চলে যাচ্ছে, যাওয়ার পরে আবার ওই গম করে আবার একটা আওয়াজ হয়েছে। তখন উনি চিন্তা করছে যে আবার শব্দ হইল। তখন হঠাৎ করে ওনার মনে হচ্ছে, আচ্ছা আমি কার সাথে কথা বললাম? তখন বলছে জামাল নাকি? যখন বলছে ওহো এটা তো মেম্বার চাচার গলা, ওনার সাথে তো আমি কথা বললাম, উনি মারা গেছেন অনেকদিন আগে। তখন উনি ওই মাছের ঝুড়িটা ফেলে দিয়ে চিৎকার করতে করতে বাসায় চলে যান। বাসায় যান, ওখানে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন জ্ঞান ফিরে উনি সবাইকে বলেন যে আমি রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। তখন মোটামুটি ওনাকে ট্রিটমেন্ট করা যায় আর কি, ঝাড়ফুঁক করা যায়, ওনাকে ওটা দিয়ে করা হয়। কিন্তু উনি আসলে রাত্রিবেলা এতটা ভয় পেয়েছিলেন, ওনার প্রচন্ড জ্বর আসে, এবং আমরা বিভিন্ন সময় গল্পে বলেছি এরকম যে জ্বর আসলে স্বাভাবিকভাবে অনেকে মারাও যান, এবং উনি 7-8 দিন জীবিত ছিলেন, মারা যান। তো এটা যখন উনি মারা যান তখন এলাকায় বলে যে মানে কেন মারা গেলেন, উনি ভয় পেয়েছিলেন। কেন ভয় পেয়েছিলেন? যে মেম্বার চাচাকে দেখেছিলেন রাস্তায়, এটা দেখে উনি খুব ভয় পেয়েছিলেন। এটা মানে গ্রামে এটা চাউর হয়ে যায়। তো এরপরে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি আছেন, উনি মাছের করেন না, নর্মালি ওই বাজারে ওনার দোকান আছে। কোনো একদিন ওই দোকান বন্ধ করে আসতে আসতে আমার দেরি হয়েছে, উনি একাই আসছিলেন। উনি আসার সময় হঠাৎ করে একটা ওই যে ঠিক ওরকম ভম করে একটা আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পর উনি দেখেন যে সামনে একজন লোক দাঁড়ানো। বলে কি রহমান নাকি? বলে জি চাচা। বলে কি আজকে দেরি হলো কেন? বলে অনেক আজকে হাটের দিন ছিল, অনেক কাজ টাজ ছিল এই জন্য, আর তাছাড়া গঞ্জ থেকে মাল আসবে, মাল আসতে দেরি হয়েছে, এই জন্য দোকানটা বন্ধ করতে দেরি হয়ে গেছে। এই কথা বলতে বলতে আব্দুর রহমানের মাথায় খেয়াল আসছে যে কিরে, উনি তো মারা গেছেন, এটা কে তাহলে? তখন উনি প্রচন্ড জোরে চিৎকার করেন এবং চিৎকার করে লোক ডাকা শুরু করেন। তখন দেখে কি ওই লোকটা আস্তে আস্তে কাছে আসছে এবং শরীরের আকৃতিটা আরো বড় হচ্ছে, এবং ওনাকে একদম মানে ওনার গলা ধরে মানে একদম উঁচা করে ছুঁড়ে ফেলে দেন, এবং উনি যায় পড়েন একটা কাঁটাতারের উপরে, এবং ওই কাঁটাতারের
ওখানে ছিল একটা মাদ্রাসার বাউন্ডারি। মাদ্রাসার বাউন্ডারিটা আসলে কাঁটাতার দিয়ে ঘেরা। উনি কাঁটাতারের উপরে পড়ে যান, মারাত্মকভাবে আহত হন এবং উনি চিৎকার চেঁচামেচি করেন। তখন ওই মাদ্রাসার স্টুডেন্টরা ঘুম থেকে জেগে যায়, হুজুররা চলে আসে দেখে যে ওনার এই অবস্থা। তখন ওনাকে সেবা শুশ্রূষা করে আস্তে আস্তে উনি সুস্থ হন, উনি আর মারা যান নাই। কিন্তু এলাকাতে এই ঘটনাটা চাউর হয়ে যায় যে এই রাস্তাতে আসলেই এই মেম্বার চাচাকে দেখা যায়। তখন মোটামুটি অনেকেই রাতের বেলা ওই রাস্তা দিয়ে মানে আসার ক্ষেত্রে কখনো একা আসেন না। আরও একটা মজার বিষয় রাসেল ভাই, সেটা হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু এখন পর্যন্ত চলমান। ও এখনো চলছে? এখনো চলছে। যারা ওই অনেকে ভুল করে, অনেকে তো জানেন না, কেউ তো আত্মীয় বাড়িতে গিয়েছেন বা কোনো কারণে যারা জানেন না, তারা অনেক সময় একা চলার সময় যে সবসময় যে দেখেন বিষয়টা এমন নয়, তবে মাঝে মাঝেই দেখেন। এখন পর্যন্ত সেটা চলছে স্টিল নাও। এবং আমাকে যিনি ঘটনাটা বলেছেন উনি মানে 100% হলফ করে বলছেন যে ঘটনাটা 100% সত্যি। কেউ যদি জাজ করতে চায়, ঠিকানা তো সব বলেই দিয়েছে যে ওই গ্রামের সাতক্ষীরা জেলার ওই ইসে গেলেই এই ঘটনাটা শুনলে বুঝতে পারবে যে আসলে ঘটনাটা সত্য কিনা। এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কষ্ট করে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আবারও ভবিষ্যতে আমাদের দেখা হবে। ভালো থাকবেন আফরান ভাই এবং সবসময় আশা করছি যে আমাদের সঙ্গেই থাকবেন। আপনার জন্য শুভকামনা রাসেল ভাই, ইনশাল্লাহ একসাথেই থাকবো আল্লাহ যদি চান। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি ভাই, আমি রনি মিরপুর 1 থেকে। আজকে যে ঘটনাটি বলবো সেটি আমার এক বড় ভাই মাইনুল ভাইয়ের কাছ থেকে শোনা। জি। এবং সে নিজেও এই ঘটনার সাথে মানে জড়িত আর কি। ওকে। তারা যখন মানে ঘটনাটি হচ্ছে, তারা যখন এসএসসি পরীক্ষা দেয় তখন সে আর তার সাথে আরো 3 জন বন্ধু তারা মিলেই করলো যে এসএসসি পরীক্ষা শেষ, এখন তো হাতে অনেক সময়, তারা তাবলিগে যাওয়ার চিন্তা ভাবনা করলো। ও যেই কথা সেই কাজ, তাদের এলাকার মানে মুরব্বীদের সাথে তারা তাবলিগে যায়। খুব ভালোই চলছিল। প্রথম 3টা মসজিদ পরে 4 নম্বর যে মসজিদটা পড়লো সেটি হলো গাইবান্ধা জেলার একটা জায়গায়, গ্রামের দিকে জায়গায়। তারা গেল প্রথম দিন সকালে, সারাদিন খুব ভালোই কাটলো। রাতে তারা যখন মানে এশার নামাজের পরে তারা যখন শুতে যাবে তখন মানে মসজিদের ইমাম যে তিনি তাদের বলল যে মানে প্রথম কাতারটা মানে ফাঁকা রেখে তারপর শুইতে। এখানে বলে রাখা ভালো যে মসজিদটা অনেক আগের, মানে মসজিদটা অনেক পুরনো ছিল। জি। তারা কারণ জিজ্ঞেস করাতে মানে ইমাম বলল যে এখানে মানে প্রচলিত আছে জিনরা নামাজ পড়ে, এই জন্য মানে এখানে যারা তাবলিগে আসে বা রাতে যদি কেউ থাকে প্রথম কাতার খালি রেখে তারপর শোয়, এরকম একটা। আচ্ছা। তো তারা মানে যেই কথা যেরকম বললো সেভাবেই প্রথম একটা কাতার খালি রেখে ফাঁকা রেখে তারপর তারা শুলো যে যার মতো। আর মাইনুল ভাই আর তারা যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের মনের মধ্যে মানে এইটা হলো যে আমরা আজকে রাত্রে দেখবো মানে কারা নামাজ পড়ে বা কি, এরকম একটা চিন্তা ভাবনা আসলো। তারা মানে সজাগ থাকলো রাসেল ভাই, কিন্তু মানে তারা ক্লান্ত বিদায় সারাদিন জার্নি করে আসছে, তারপর ক্লান্ত বিদায় কখন যে ঘুমিয়ে গেছে তারাও জানে না। আচ্ছা। এখানে তাদের যে মানে জামাতের যে আমির ছিল উনি হলো রাতে ওয়াশরুমে বের হয়েছে। আর যেহেতু অনেক আমি আগেই বলছি যে অনেক পুরনো মসজিদ, সেহেতু মসজিদের সাথে মানে টয়লেটের কোনো ব্যবস্থা নেই, মসজিদ থেকে একটু দূরে। সে রাতে বেলা তার ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার পরে সে মানে ওয়াশরুমের কাজ শেষ করে সে যখন মানে ইতে আসলো হাত মুখ ধোয়ার জন্য, এখানে আরেকটা বিষয় হলো মানে ওখানে যে পুকুরটা ছিল, পুকুরের 2টা ঘাট ছিল। একটা মানে মসজিদমুখী ঘাট, মসজিদে সচরাচর সবাই উজু করে, আর একটা অপর সাইডে মানে ঠিক তার অপর সাইডে একটা ঘাট। সে মসজিদের ঘাটে বসে উজু করা যখন শুরু করলো, কিছুক্ষণ পরে দেখলো যে অপর দিক থেকে মানে তার মতো ছায়া, একদম মানে তার মতো দেখতে কে যেন একজন উজু করছে, এরকম একটা ছায়া দেখতে পেলো। মানে সে কিছুটা বিব্রত বোধ হলো যে মানে এরকম তো হওয়ার কথা না, বা আশেপাশে কেউ নাই, বা আমার নিজের ছায়া আমি নিজে দেখতেছি এরকম। সে ভয়ে ভয়ে মানে দোয়া দুরুদ পরে উজু করে চলে গেল মসজিদে। সকালবেলা ফজরের নামাজের পরে সে আবার ইমামের কাছে জিজ্ঞেস করলো যে ভাই আমি রাতে ওয়াশরুমে বের হয়েছিলাম, তো আমার সাথে এরকম এরকম ঘটছে। এখন হুজুর বলল যে আমার এটা আগেই বলে রাখা উচিত ছিল আপনাদের, কিন্তু আমার এটা ভুল হয়েছে যে মানে এখানে রাতের বেলা উজু করতেছে অনেকেই এরকম দেখছে যে মানে সে উজু করতেছে অপর পাশে দেখতেছে যে তার মতো একটা ছায়া, এরকম অনেকেই দেখছে। যাই হোক, সেদিনকার মতো সকালবেলা তো তারা তাবলিগের কাজ, মানুষকে দাওয়াত দেওয়া, সারাদিন দাওয়াতটা দিল। সারাদিনে কোনো তেমন কোনো প্রবলেম হয়নি, শুধু একটা প্রবলেম হয়েছিল যেটা মানে বারান্দায় তাদের যে আসবাবপত্র খাবারের বা এমনি যে আসবাবপত্র যেটা রেখে গেছিল ওটা একটু এলোমেলো। সো তারা মানে এটাকে খুব একটা বেশি এরকম নেয় না, মানে নর্মালি নেয় সাধারণত।
আর মাইনুল ভাই আর তার ওই যে ফ্রেন্ডরা চিন্তা করলো যে আজকে রাতে তারা মানে জিন দেখবে, এরকম একটা চিন্তা ভাবনা করে সবাই যখন রাতে শুলো এশার নামাজের পরে তারা চুপি চুপি মসজিদ থেকে বের হইলো। অপর পাশে যে ঘাটের কথা বলা হয়েছিল, যে ঘাটে মানে সাধারণত কেউ যায় না বা ওই ঘাটে ওরকম দেখা যায়, তারা সেখানে গেল। সেখানে যে মানে তেমন কিছুই একটা দেখলো না। কিছুক্ষণ পরে যেটা দেখলো, একটা আগুনের দলার মতো মানে তাদের মাথার উপর দিয়ে গেল এবং যে তাদের যে মসজিদটা ছিল মসজিদের ছাদের উপর পড়লো। তারাও সাথে সাথে মানে দৌড়ে যে মসজিদের ওখানে গেল। আর একটা বিষয় হলো যে অনেক আগের মসজিদ, একতলা মসজিদ ছিল, আর মসজিদ ওঠার মানে ছাদে ওঠার কোনো সিঁড়ি ছিল না। তাদের হাতে রাসেল ভাই একটাই উপায় ছিল যে মানে পাশের সাইডের গাছ বেয়ে তারা মসজিদে ছাদে উঠবে। যেই কথা সেই কাজ, তারা সেরকম ভাবে উঠলো, ছাদে উঠলো পাশের একটা গাছ বেয়ে মসজিদের ছাদে, কিন্তু তারা মানে কিছুই দেখলো না আর কি। আবার নাইমে আসলো, নাইমে আইসা যে যার মতো শুইলো। তাদের একটা বন্ধু মানে যার সাথে মেইন আসল ঘটনাটা ঘটে, সে রাতের বেলা যখন ওয়াশরুমে বের হয়েছে সে ওই একই জিনিস দেখতেছে যে মানে একটা আগুনের দলার মতো মানে বাগানের দিকে পড়লো। সে ওয়াশরুমে না গিয়ে দৌড়ে বাগানের দিকে গেল। বাগানের দিকে যেখানে মানে আলোটা পড়ছে সেখানে মানে করলো, মানে খোঁজাখুঁজি করলো বা চারপাশে তাকালো, কিন্তু কিছুই দেখলো না। ঘটনাটা হচ্ছে রাসেল ভাই সে যখন মানে পিছনের দিকে তাকালো, দেখতে পেল যে সাদা আলখেল্লা পরা একটা লোক তার দিক তাকিয়ে খিলখিল করে হাসতেছে। মানে ঘটনাটি দেখার পর সে ওখানেই সেন্সলেস হয়ে যায়। সকালবেলা তারা যখন মানে ফজরের আজান যখন হয় তখন মানে তারা যখন উঠে নামাজের জন্য, উঠে মানে তার বন্ধুটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই খোঁজাখুঁজির পর মানে অনেক খোঁজাখুঁজির পর তাকে এক পর্যায়ে বাগানের ভিতর পেল। আচ্ছা, তাকে যখন নিয়ে আসলো রাসেল ভাই, তার গায়ে প্রচন্ড পরিমাণ জ্বর, আর সে অজ্ঞান অবস্থায় পায়। ছুড়া টুড়া পরে পানি পড়া দিয়ে তাকে কোনো মতে হুঁশ ফেরানো গেল, কিন্তু জ্বর তার কম ছিল না কোনো মতে। তখন তারাই চিন্তা করলো যে তাকে মানে শহরে একটু যে ভালো হসপিটালে মানে ডাক্তার দেখানোর জন্য তারা গেল। এবং মানে যত সময় যাচ্ছিল রাসেল ভাই মানে জ্বর অতই মানে বেড়ে চলছিল, মানে কমানোরই নেই। এক পর্যায়ে ডাক্তার এরপর পরীক্ষা টরীক্ষা করার পর ডাক্তারে বললো যে তাকে বাড়ি নিয়ে যেতে, মানে বেড রেস্টের জন্য। তখন চিন্তা করলো যে মাইনুল ভাই, তার একটা বড় ভাই, আর ওই যে অসুস্থ ছিল সে, এরা তিনজন মানে অ্যাম্বুলেন্সের ভিতরে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিল। অ্যাম্বুলেন্সের ভিতর বসে রাসেল ভাই মানে সে আবল তাবল বলছিল, মানে এদিক ওদিক তাকাইয়া যে তুমি কেন আসছো, যাও, এইরকম টাইপের হয়েছে। কিন্তু তারা ভাবে যে মানে জ্বরের ঘরে গোলাপ বকছে বা জ্বরের ঘরে মানে অতিরিক্ত জ্বর ভয় পাইছে, এই জন্য হয়তো বা কিছু একটা বলছে। তাকে বাড়ি নিয়ে যাওয়ার পরে রাসেল ভাই সে মানে বাড়ি বসে ওই রকম তার রুমের ভিতর মানে কাউকে ঢুকতে দিতেছে না, মানে কাউকে সহ্য হইতেছে না, মানে এরকম আবল তাবল বলতেছে। তারপর তারা তাদের ফ্যামিলির লোকজন চিন্তা করলো যে এর একটা হুজুর আইনা দেখানো হোক, এলাকার একটা বড় হুজুর, মানে খবর দেয়া হলো। হুজুরে যখন মানে তার রুমে প্রবেশ করবে রাসেল ভাই, এই সময় মানে সে বলতেছে যে তুই কেন আসছিস, আমি যাব না, মানে এইরকম এক মানে রাগান্বিত ভাবে এরকম বলছিল। হুজুরে সেদিনকার মতো তাকে দেখে টেকে কোনো মতে বলে গেল যে আমি পরের দিন আসবো। পরের দিন আসার কথা বলে হুজুরে চলে গেল। চলে যাওয়ার পরে রাসেল ভাই হলো যে মানে পরের দিন যথারীতি সময় হুজুরে আসে, সে তাকে আসনে বসায়, মানে যেরকম মানে জিন হাজির করা হয় সেরকম তার শরীরে হাজির করা হলো। তখন হুজুরে জিজ্ঞেস করলো যে তুমি কেন এসছো বা কেন এই ছেলের সাথে মানে তুমি ভর করছো। তখন বললো যে ও আমার ছায়ায় পাড়া দিছে। তখন বললো যে কিভাবে ছায়ায় পাড়া দিছে, বললো যে আমি যখন মসজিদের ছাদে করছি তখন মানে ওরা 4 জন ছিল, ও আমার ছায়ায় পাড়া দিছে। তখন বললো যে মানে ও তো তোমাকে দেখে নাই বা তুমি তো অদৃশ্য, যে ও তোমাকে বললো যে না, কোনো কিছুতে কিছু হবে না, ও আমাকে কেন করলো, আমি এই জন্য ওকে শাস্তি দিব। যাই হোক, এভাবে অনেক কথাবার্তা বলার পর রাসেল ভাই এক পর্যায়ে বলে গেল যে আমি এখন যাচ্ছি কিন্তু আমি ওকে কখনো ছাড়বো না, আমি আবার আসবো, এরকম একটা কথা বলে গেল। হুজুরে তারপর তার অনুযায়ী তাকে একটা তাবিজ দিল এবং বলল যে মানে তুমি এই তাবিজটা খুলবা না, তাবিজটা খুললে তোমার সমস্যা হবে, এরকম একটা কথা বলে হুজুরে চলে গেল। এরপর দেখা গেছে আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায় এক পর্যায়ে। এভাবে অনেকদিন কেটে যায়। অনেকদিন কেটে যাওয়ার পরে রাসেল ভাই একদিন মানে সে গোসল করার সময় তার তাবিজটা হাত থেকে খুলে গেল এবং সে মানে নিজেও মানে বুঝতে পারে না যে তার তাবিজ খুলে গেছে বা মানে তার মানে পুরান ঘটনাটা আর কি সম্পূর্ণভাবে ভুলেই গেল। এক পর্যায়ে তাবিজটা গেল। সন্ধ্যার সময় যেটা ঘটে রাসেল ভাই সেটি হলো যে সে বাজারে গেছে, বাজার থেকে আসার পথে মানে সে একা আসতেছে, মানে অনুভব করতেছে যে তার সাথে সাথে কেউ একজন আসছে বা পাশে কেউ একজন আছে, এরকম একটা মানে ফিল করতেছে।
কিন্তু সামনে পিছনে এরকম মানে চতুর্দিকে কোনো কিছুই দেখতে পায় না। সে আবার হাঁটা শুরু করে, কিছু দূর যাওয়ার পর ওই যে লোকটাকে সে দেখে মানে বাগানের ভিতর দেখে যে অজ্ঞান হয়েছিল, সেই হুবহু লোক সেরকম আবার তার সামনে হাজির এবং হাসতেছে। সে উল্টো পথে দৌড় দিল, বাট মানে সে কখন যে অজ্ঞান হয়ে গেছে সে নিজেও জানে না। পরের দিন আর কি সে মানে আবিষ্কার করলো যে সে তার বাড়িতে এবং সেই হুজুরকে আবার ডাকা হলো। ডাকার পরে বলল যে তার তাবিজ খোলার জন্য এইটা হইছে, আবার তাবিজ দিয়ে গেল আর বলল যে কখনো খুলবেন না। এখন পর্যন্ত রাসেল ভাই তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু মানে সে যখন একা থাকে বা যখন হাঁটে তখন ফিল করে যে হয়তো বা তার পাশে কেউ আছে, কিন্তু মানে তার কোনো ক্ষতি বা তার সাথে আর কোনো সময় দেখা দেয়নি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আশা করছি আপনি ভালোই আছেন। আমি সোহাগ চক্রবর্তী যশোর থেকে বলছি। আজকে আমি ইন্ডিয়াতে ঘটে যাওয়া হাসপাতালের একটি ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেকেই হাসপাতাল মর্গকেন্দ্রিক ঘটনা অনেক পছন্দ করে, এই জন্য ভাবলাম আমার জানা এই ঘটনাটি আপনাদের সবার সাথে শেয়ার করি। ঘটনাটি ঘটেছিল 2015 সালের। আমার এক পরিচিত লোক তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গিয়েছিল। বলে রাখা ভালো, ওনার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছিল এবং ওই ব্যক্তিও গুরুতর অসুস্থ ছিলেন। তার ছেলের বয়স 15-16 বছর। তো তিনিও খুব গুরুতর অসুস্থ হওয়ায় তারা ভ্যালোরে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন। আমার অনেক পরিচিত জন ইন্ডিয়াতে থাকার সুবাদে উনি আমার সাথে যোগাযোগ করে অনেকের পরিচয় পরিচিতি নিয়েই ওখানে গিয়েছিলেন। তো দুঃখের ব্যাপার হচ্ছে উনি ইন্ডিয়াতে একটা স্বনামধন্য হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ওনার কিডনি রোগ ছিল। উনি 25 দিন ওই হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়েই 25 দিনের দিনই তিনি মৃত্যুবরণ করেন। যেহেতু ওনার স্ত্রী ছিল না আর সাথে ওনার ছেলে ছিল, ওনার আসলে বাংলাদেশে তেমন কোনো রিলেটিভ ছিল না যে ওখানে যোগাযোগ করবে বা পুরো প্রক্রিয়াটি ম্যানেজ করবে এরকম। তো যখন তার ছেলেটির বাবা মারা যায়, ছেলেটি অনেকটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। যদিও এর আগে সে বাবার সাথে 4 থেকে 5 বার ইন্ডিয়াতে ভ্রমণ করেছেন, কিন্তু ভ্যালোরে এবারই তারা প্রথম। সো ওখানকার রাস্তাঘাট, কথাবার্তা, মানুষের সাথে এই জিনিসগুলো তার তেমন পরিচিতি ছিল না। তো বাবার চিকিৎসার জন্য অনেক জিনিস তাকে কিনতে গেলেও অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, কারণ সে ওখানকার ভাষা ঠিকভাবে জানে না। এমন অবস্থায় তার বাবা যখন মারা যায়, সে চরম হতাশার মধ্যে পড়ে এবং বুঝতে পারে না সে কি করবে। একে তো সে একটা বড় শোক, একটা ধাক্কার মধ্যে পড়েছে, তার বয়স অনেক কম, তারপরেও সে সম্পূর্ণ অপরিচিত একটি জায়গা। বুঝে দেখুন রাসেল ভাই, এমন পরিস্থিতিতে যদি মানুষ পড়ে তখন তার আসলে মাথা কোন দিকে কাজ করবে আর করবে না, এটি কিন্তু আসলে ভাবা সত্যিই কঠিন। তো প্রথম দিন যেদিন তার বাবা মারা যায়, বলে রাখা ভালো তার বাবা মারা যায় রাত 11:50-55 দিকে। তো হাসপাতাল কর্তৃপক্ষ কিছু ফর্মালিটি থাকে, সেই ফর্মালিটিগুলো ফিল আপ করে তার বাবার লাশ ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু ছেলেটি আসলে বাংলাদেশ থেকে যাওয়ায় আর তার বয়স কম হয়, সে অনেক কাকুতি মিনতি করে তার বাবাকে সকাল পর্যন্ত হাসপাতালে রাখার জন্য। কিন্তু আসলে হাসপাতালের একটা নিয়ম থাকে রাসেল ভাই, যে মৃত মানুষকে তারা সাধারণ কেবিনে রাখে না। তো ওই ব্যক্তিকে লাশ ঘরের সামনে একটা ছোট ঘর মতো আছে, আমি বিবরণে যতটুকু জেনেছি। ঘরটি বেশ ছোট, সেখানে মোট 6টা লাশ রাখা ছিল। অনেক সময় দ্রুত ডেলিভারির জন্য ওই লাশগুলোকে ওই ঘরে রাখা হয়। যারা দেখা গেল 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে নিয়ে যাবে লাশগুলো, সেরকম লোকেদের ক্ষেত্রে ওই লাশগুলো ওখানে রাখা হয়। তো সেরকম একটা জায়গায় রাখা হয়েছিল এবং সেখান থেকে একটু বিবরণে আমি বলি আসল ভাই।
সে যে আমাকে যেভাবে বলেছে, সেই ঘরটা থেকে আপনাকে বাইরে বের হতে গেলে মিনিমাম আপনাকে 100 পা সামনে যাওয়া লাগবে। সেখানে একটি ক্রপসিকাল গেট আছে এবং সেখানে ক্রপসিকাল গেটগুলো আমরা যেমন হয় যে বাইরে থেকে ভিতর দেখা যায় ফাঁকা 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 হয়, এরকম টাইপের ক্রপসিকাল গেট না। গেটটার মধ্যে টিনের দিয়ে ওই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে রাখা, যাতে বাইরে থেকে ভিতরে না দেখা যায়, এইভাবে করা আর কি। তো ওই ছেলেটি তার বাবাকে, সে কোথায় থাকবে এটা বুঝতে পারে না প্রথম, তো সে অনেক বেশি কান্নাকাটি করায় বা বাবাকে জড়িয়ে ধরে থাকায় যখন ওয়ার্ড বয়রা ওই লাশটি ওখানে এনে রাখে, সে কোনোভাবেই ওখান থেকে যেতে চায় না। তখন ওখানকার ওয়ার্ড বয়রা তাকে অনেক নেওয়ার চেষ্টা করলেও পারে না। সে বলে, যাই হোক না কেন আমি আমার বাবার সাথেই থাকবো। আসলে তো রাসেল ভাই যতই মারা যাক সে তার বাবাই। সে তখন ওই বাবার সাথে থাকার কথা জানাই, ওয়ার্ড বয়রা তাকে নিতে পারে না। তারা অনেক সময় ওয়ার্ড বয়রা বলে যে তুমি তো ছোট মানুষ, এখানে ভয় পেতে পারো বা অন্য কোনো সমস্যা হতে পারে, যেহেতু ক্রপসিকাল গেটটা বাইরে থেকে লাগানো থাকে, সো তুমি এখানে থাকতে পারবে না, তুমি গেটের বাইরে এসে থাকো। কিন্তু সে কোনোভাবে রাজি হয় না। যা তার কাকুতি মিনতি শুনে এক পর্যায়ে গেটে ওখানে যে লোক থাকে উনি বললো, আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো, তাহলে আমাদের গেটটা লক করা থাকবে না, গেটটা খোলা থাকবে। তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি যাতে দৌড় দিয়ে গেট থেকে বাইরে চলে আসতে পারো বা আমাদের ডাকতে পারো যদি ভয় পাও আর কি। তো সেইভাবেই কাজ হলো। রুমটার মধ্যে রাসেল ভাই একটা নেভি ব্লু কালারের একটা ডিম ভাল্ব দেওয়া, ডিম লাইট আমরা যেটা বলি রুমের মধ্যে লাগাই কম আলোতে, ওরকম একটি লাইট লাগানো। তো সে তার সারা রাতেই কান্নাকাটি করেছে। রাত 2টা 3টা এমন সময় সে এক পর্যায়ে আর নিচে বসে থাকতে না পেরে সে হলো বাবার যে বেডটা, যেটা স্ট্রেচার নিয়ে আসা হয়েছে, ওই স্ট্রেচারের পরে উঠেই বাবাকে জড়িয়ে ধরে ঘুমায় পড়ে। এক পর্যায়ে সে কিছু শব্দ শুনতে পায়। শব্দটি এমন হচ্ছে, ইঁদুর সাধারণত রুমের মধ্যে ঢুকলে যেমন হয় ক্যাচকুচ 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 করতে থাকে, একটা শব্দ করে ইঁদুরে, ওরকম শব্দ হচ্ছে। তো এখানে ইঁদুর ঢুকতেই পারে, আসলে রুমগুলো তো অত বেশি ভালো না, রুম ইঁদুর ঢুকতেই পারে। তো সে এটাকে তেমন একটা গুরুত্ব দেয় না এবং এক পর্যায়ে তার মনে হতে থাকে তার বাবা যেন বেঁচে আছে। কারণ সে যখন ওয়ার্ড বয়ের সাথে স্ট্রেচারে করে লাশটি নিয়ে আসছিল তখন বাবার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং অনেক সাদা হয়ে গিয়েছিল। তার বাবা অনেক ফর্সা লোক, একদম সাদা হয়ে গিয়েছিল। কিন্তু সে যখন বাবাকে জড়িয়ে ধরে শুয়ে আছে তখন তার মনে হচ্ছে তার বাবা বেঁচে আছে, জীবন্ত তিনি, কারণ তার শরীরে সে টেম্পারেচার ফিল করতে পারছিল। সে একটা মনের মধ্যে কেন জানি তার একটা সাহস তৈরি হয়ে গেল, সে বাবাকে খুব জড়িয়ে ধরেই ওখানে শুয়েছিল। এবার কিছু সময় পর থেকে আরো কিছু অদ্ভুত ঘটনা ঘটা শুরু হলো। সে হঠাৎ ওই শব্দগুলো বেশি বেড়ে যাওয়ার কারণে সে একটু মুখ উঁচু করে দেখে কিছু লোক ওই রুমের মধ্যে ঢুকেছে। লোকগুলো একেবারে স্পষ্ট না, তারা কিছু কালো কাপড় পরা, কালো জ্যাকেট টাইপের পরা, এরকম কিছু লোক। এবং লোকগুলো হেঁটে হেঁটে কিছু লাশের পাশে যাচ্ছে, লাশের কিছু অংশ উঁচু করছে এবং তারা কিছু কাঁটা জিনিস এনেছে সাথে করে, সেইগুলো দিয়ে লাশের কিছু অংশ কোপ দিয়ে দিয়ে কাটছে। কেটে কেটে তারা একটা প্যাকেট মতো আনছে, ওই প্যাকেটের মধ্যে ভরছে। এই জিনিসগুলো দেখে উনি কিন্তু সে কিন্তু খুবই ভয় পেতে শুরু করে, কারণ সে তো এমন জিনিস কখনো দেখেনি। তারপরেও সে মনে করছে হয়তো এটা হাসপাতালের কোনো লোক হতে পারে, কারণ লাশ কেটে নিয়ে যাচ্ছে, এটা বাইরের লোক হবে এটা তো আসলে সে বুঝতে পারে না। কিন্তু এই ব্যাপারগুলো সে দেখছে, আবার মুখ লুকিয়ে পড়ছে যাতে তার এই জিনিসগুলো না দেখতে হয়। কিন্তু তার কাছাকাছি যখন ওই লোকগুলো চলে আসছে তখন পাশের একটা লাশকে যখন ওইভাবে হাত কাটছে, পা কাটছে বা শরীরের অন্য অংশ কেটে নিচ্ছে, তখন হঠাৎ সে দেখে পাশের সে একজন মহিলা। সে বলছে, আরে এই লোকের চোখ দুটো কত সুন্দর, বলেই সে দেখে আঙুল দিয়ে তার চোখটা টান দিয়ে তুলে ফেললো এবং চোখটা যখন আঙুল দিয়ে
টান দিয়ে তুলে ফেললো রাসেল ভাই। সে তো বয়স অনেক কম, সে দেখছে যে চোখের নিচে অনেকটা লম্বা ফিতার মতো অনেক কিছু একটা মাথার মধ্যে থেকে বের হয়ে আসলো, এবং ওই মহিলা কিছু না বলে বলছে এটা অনেক সুস্বাদু হবে বলে মুখে ঢোকা দিল। এখন সে এই ব্যাপার দেখে এতটাই ভয় পেয়েছে যে আসলে কি বলবে কি বলবে না। আরো রাসেল ভাই আরো অবাক করার ব্যাপার হচ্ছে, সে ওখানে কারোর সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারছে না কথা বা ভাষার কারণে, কিন্তু ওখানে যে লোকগুলো আছে সবাই তারা বাংলা ভাষাতে কথা বলছে। সে এটা দেখে খুবই ভয় পেয়েছে, কারণ এখানে তো হাসপাতালের লোক যদি হয় তাহলে তারা তো ওই ভাষায় কথা বলবে, তামিল ভাষা, হিন্দি ভাষা কিংবা ইংরেজি ভাষাতে, কিন্তু তারা কথা বলছে বাংলা ভাষাতে, এবং চোখ উঠায় সে গালের মধ্যে ঢুকায় সেটা খেয়ে খাচ্ছে, খুব বলছে হ্যাঁ খুব ভালো খেতে, এটা ভালো ওইটা ভালো, এইভাবে নিচ্ছে। অনেকটা খাচ্ছে তারা, অনেকটা তারা প্যাকেটে ঢুকাচ্ছে। এখন এই পর্যায়ে একটা টুইস্ট আছে রাসেল ভাই। ওই যে আমি প্রথমে বলছিলাম, ছেলেটা প্রথম যখন বাবার বুকের পরে উঠে চিন্তা করলো যে বাবা জীবন্ত, একটা সাহস ফিল হলো, এই ব্যাপারটা আরো পরে ইন্টারেস্টিং হয়ে যায়। সে যখন ভয় পেতে থাকে এবং বাবাকে জোরে চেপে ধরে, তখন তার বাবার একটা হাত তার গায়ের উপর দিয়ে এসে পড়ে একদম। আমরা এক হাত দিয়ে যদি কাউকে জড়িয়ে ধরি, ঠিক যেভাবে জড়িয়ে ধরা হয় সেইভাবে জড়িয়ে ধরে। এখন এইটাই কিন্তু আমরা স্বাভাবিকভাবে ভয় পাবো, কিন্তু ওই ছেলেটি এতই ভয় পেয়েছিল যে যখন তার বাবার একটা হাত জড়িয়ে ধরার মতো তাকে জড়িয়ে ধরে খুব শক্তভাবে, তখন সে খুব বেশি সাহস পেতে থাকে। সে তখন আর এটা ভয় পায় না। এইভাবে সে কত বেলা ভয়তে ছিল বা সেন্সলেস হয়ে গিয়েছিল এটা সে জানে না। ভোরবেলায় যখন দেখে বাইরে থেকে কিছু আলো আসছে ওই রুমের মধ্যে, তখন দেখে ওই রুমের মধ্যে আসলে কেউ নাই, আর তার বাবার হাত কিন্তু ওইভাবে আর ধরে নেই, হাত কিন্তু আবার সোজা হয়ে গেছে। সে আসলে যতটা ভয় পেয়েছিল ওই সময়, কিন্তু পরবর্তীতে সে অনেকটাই বেশি অবাক হয় যেটা কি হলো আমার সাথে। তখন সকাল হলে সে বাইরে গিয়ে ওয়ার্ড বয় যারা ওখানে 2-1 দিন কথা বলে, যাদের সাথে মোটামুটি পরিচিত হয়েছিল, তাদের সাথেই বলে ঘটনাটি এরকম। তখন ওয়ার্ড বয়রা বলে যে আসলে তোমার বয়স কম বলে তোমাকে আমরা ওখানে রাখতে চাচ্ছিলাম না, এই কারণেই। এখানে এরকম প্যারানর্মাল কিছু ঘটনা ঘটে, অনেকেই দেখে যে এখান থেকে লাশ কেউ খেয়ে যাচ্ছে, অনেক সময় বাস্তবিকভাবে ও লাশের কিছু অংশ গায়েব হয়ে যায়। তারপরে আরো অনেক ঘটনা ঘটে, তুমি বয়স অনেক কম হওয়ার কারণে তোমাকে আমরা ওখানে রাখতে চাচ্ছিলাম না। সো এটা ছিল ঘটনা। পরবর্তীতে ওই ছেলে আমার সাথে ফোনে কথা বললে আমি ওখান থেকে কিভাবে আসবে সেটা নিয়ে আমি তাকে সব পরামর্শ দিই। সে লাশ নিয়ে আর দেশে ফিরতে পারে না, ওখানেই তার বাবার লাশের সৎকার করে সে বাংলাদেশে চলে আসে, এবং বাংলাদেশে আসার পরে সম্পূর্ণ ঘটনাটি আমার সাথে শেয়ার করে। আমি আজকে সেই ঘটনাটি আপনার সাথে শেয়ার করলাম রাসেল ভাই। যদি আপনার ঘটনাটি পছন্দ হয় তো শ্রোতাদের উদ্দেশ্যে আপনি প্রচার করবেন, আর ভালো থাকবেন। ধন্যবাদ রাসেল ভাই। রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম বাপ্পি। ওনার বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার বানিয়াসান্তা ইউনিয়নে। এটি মূলত সুন্দরবনের পার্শ্ববর্তী একটি এলাকা। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ভিকটিমের মুখ থেকেই শুনেছেন। ঘটনাটির স্থান এবং যে নামগুলো সবই রিয়েল, কোনো ছদ্মনাম ব্যবহার করা হয়নি। আর ভিকটিমের অনুমতিতেই তার নাম এবং ঘটনা উনি পাঠিয়েছেন, আমরাও সেটা প্রকাশ করছি। তো যার সাথে মূলত ঘটনার সূত্রপাতটা হয়, ওনার নাম হচ্ছে কামরুল। যদিও ঘটনার সাথে কামরুল ভাই এবং ওনার ছোট্ট একটা বাচ্চা মেয়ে জড়িত। এই যে কামরুল ভাই, উনি সম্পর্কে এই বাপ্পি ভাইয়ের প্রতিবেশী হন এবং তাকে কামরুল দাদা বলে সম্বোধন করেন।
ঘটনাটা কামরুল দাদার মুখ থেকে উনি শুনেছেন। আর এই যে প্রতিবেশী যারা আছেন সবাই এই ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন। চলুন ঘটনা শুরু করি। এই কামরুল দাদা পেশায় একজন ড্রাইভার। ওনার বাড়ির বর্ণনাটা আমরা আগে দেই। ওনার বাড়ির পেছনে একটি ছাড়া ভিটা, মানে কেউ থাকে না আর কি, এমন একটা ভিটা রয়েছে। ওনার বাড়ির বাম পাশেও আর একটা ছাড়া ভিটা রয়েছে, মানে পরিত্যক্ত বাড়ি। ওনার বাড়ির ডান পাশে ওনার নিজেরই মালিকানাধীন পুকুর, এবং পুকুরের পাশে একটা ছোট খাল রয়েছে। পুকুরের এক পাশে ছিল একটা ঝাড়, ঝাড় বলতে ছোটখাটো একটা জঙ্গল বলা চলে। আর এই জঙ্গলটা তৈরি করে রেখেছে একটাই গাছে। গাছটাকে ওনাদের ওখানে জড়ি গাছ নামেই অভিহিত করা হয়। যারা চিনতে পারছেন না তাদের উদ্দেশ্যে এটি সম্পর্কে কিছুটা বর্ণনা দেয়া যেতে পারে। গাছটা দেখতে নাকি বট গাছের মতো, অনেক পুরনো বট গাছ যেমন অনেক জায়গা নিয়ে জঙ্গল সৃষ্টি করে, ওটাও নাকি তেমনই। তবে এটা খুব একটা উঁচু হয় না। এই গাছটা এতটাই জঙ্গল সৃষ্টি করে রেখেছে যে এখানে দিনের বেলাতেও মানুষ যেতে নাকি ভয় পায়। এই গাছের এখানে নাকি অনেক আগে রাতে অস্বাভাবিক অনেক কিছুই দেখা যেত। শুধু যে একটা গাছই ওখানে ছিল বিষয়টা এরকম না, ওখানে আরো অনেক গাছের জঙ্গলও ছিল একটা সময়। তবে এই যে জড়ি গাছের বাগানটা সবচেয়ে ভয়ানক। ঘটনাটার সূত্রপাত 2019 সালের দিক থেকে। এই কামরুল দাদা ড্রাইভার হলেও উনি কৃষিকাজও করেন পাশাপাশি। তো ওনাদের গ্রামে শীতকালে অনেকে কিন্তু শাকসবজি চাষ করেন, বাড়ির উঠোনও চাষ করেন, তারপরে মাঠে তো চাষ করেনি। তো ওনার বাড়ির বাম পাশে যে ছাড়া ভিটাটা ছিল, ওইটা ছিল মূলত এই কামরুল দাদার বড় ভাইয়ের। তো উনি একবার শীতকালে ওই উঠানটা পরিষ্কার করে ওখানে কিছু শাকসবজির ক্ষেত করেছেন। প্রতিবেশীর ছাগল গরু যেন এই ক্ষেতের সবজি নষ্ট করতে না পারে, এই জন্য উনি ক্ষেতের চারপাশ শক্ত জাল দিয়ে ঘিরে দেন এবং শক্ত খুঁটি দিয়ে মূলত ওই জালের সাথে সংযুক্ত করে দিয়েছিলেন। সমস্যা হলো কি যে উনি প্রতিদিন সকালে উঠে খেয়াল করেন ওনার বাড়ির পেছনে যে ছাড়া ভিটা, ওই পাশটা থেকে ওই জালটা কেটে রাখা থাকে, মানে কেটে দেয় কেউ আর কি, মনে হচ্ছে কেউ কেটে রেখেছে এরকম কিছু। তো দেখে মনে হয় কেউ ব্লেড দিয়ে এক টান দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত কেটে রেখেছে। প্রথমে উনি ভাবেন প্রতিবেশীরা হয়তো বা হিংসা করে কেটে রেখেছে। একদিন উনি সিদ্ধান্ত নেন আজকে রাত্রে উনি পাহারা দেবেন। এমন কাজ কে করেছে তাকে হাতে নাতে ধরবেন। তো যে কথা সেই কাজ। ওই দিন উনি গাড়ি চালিয়ে খুব যে রাতে ফিরেছেন তা না, মানে সন্ধ্যার দিকে উনি বাড়িতে ফেরত এসেছেন। তো ওই সময় উনি ফিরে দেখেন যে না, জালটা এখনো ঠিক আছে, কেউ কাটেনি। উনি মনে মনে ভাবেন যে আজকে দুষ্টুটাকে একদম হাতে নাতে ধরবো, যেহেতু এখনো আসে নাই, আমি লুকিয়ে পাহারা দিব, রাতের বেলা নিশ্চয়ই আসবে। তো ওনার ঘরের ওই পাশে, মানে যেই পাশটাতে ওই সবজির ক্ষেত, ওই পাশটাতে একটা বারান্দা ছিল। বারান্দায় কোনো বেড়া দেওয়া ছিল না, কোনো একদম মানে খোলামেলা আর কি। তো উনি ওইখানে শুয়ে শুয়ে পাহারা দিচ্ছেন। পাহারা দিতে দিতে একটা পর্যায়ে ওনার ঘুম চলে আসে। বলে রাখা ভালো, তখন কিন্তু ওই এলাকায় বিদ্যুতের লাইন পৌঁছায়নি, মানে বিশেষ করে এই যে কামরুল দাদার যেখানে বাড়ি আর কি সেখানে। তো উনি একটু হালকা ঘুম ঘুম ভাবের মধ্যে চলে গিয়েছেন। হঠাৎ করে মনে হলো থপ 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 এরকম আওয়াজ হচ্ছে। হাতি যদি হেঁটে আসে যেরকম থপ থপ আওয়াজ হয়, মনে হচ্ছে ওই রকম আওয়াজ হচ্ছে। এই শব্দটা আসছে ওনার বাড়ির পেছনের ওই ছাড়া ভিটাটার দিক থেকে। উনি মাথাটা আলতো করে উঁচু করেছেন। উনি কিন্তু কোনো লাইট জ্বালাননি, কারণ ওনার টর্চ লাইট ছিল কিন্তু জ্বালান নাই। তার কারণ হলো ওই রাতটা ছিল বেশ ঝলমলে চাঁদের আলোয় আলোকিত। উনি মোটামুটি দেখতেই পাচ্ছিলেন সবকিছু। আর লাইট জ্বালালেই তো টের পেয়ে যাবে ওই লোকটা, যে লোকটা এসেই অপকর্মটা করছে, এই জন্য উনি লাইট জ্বালান নাই। উনি মাথা উঁচু করে যেটা দেখেন সেটা দেখে ওনার শরীর ভয়ে পাথর হয়ে যায়। উনি দেখেন একটা সাদা কাপড় পরিহিত একটা মানুষের মতো অবয়ব, কিন্তু অনেক উঁচু। অবয়বটা ওই জড়ি বাগানের ওই দিক থেকে হেঁটে তার সবজি ক্ষেতের দিকে যাচ্ছে, কিন্তু ওই অবয়বের কোনো মাথা নেই। কিছু সময়ের মধ্যে অবয়বটা ওনার ক্ষেতের ওই যে অংশ, যেই অংশটার চতুর্দিকে উনি জাল দিয়ে ঘিরে রেখেছিলেন, ওইখানে মনে হলো ওই অবয়বটা একটু দাঁড়ালো।
ওনার কাছে মনে হলো যে ওই অবয়বটা কোনো হাত লাগালো না, কিচ্ছু লাগালো না, একা একাই ওই জালটা কেটে পড়ে গেল। অবয়বটা ওই দিকটা দিয়ে হেঁটে সোজা ফাঁকা বিলের দিকে চলে গেল। এইবার উনি বুঝতে পারেন তার জালটা প্রতিদিন কেন কাটা উনি দেখতেন। উনি তাড়াতাড়ি করে ঘরের ভেতরে চলে যান। ওনার স্ত্রী তখন প্রেগনেন্ট ছিলেন। তো এই ঘটনার কিছুদিন পর ওনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। মেয়েটির নাম হচ্ছে সিমথিয়া। এই সিমথিয়া ধীরে ধীরে বড় হতে থাকে। এর মধ্যে কিন্তু ওই জাল কাটার ওই ব্যাপারটা উনি দেখলেও এটা নিয়ে আর উনি মাথা ঘামান নাই। জাল কাটা উনি দেখতেন, ওটাকে জোড়া লাগিয়ে রাখতেন, এভাবেই চলছিল। সিমথিয়া যখন বড় হচ্ছিল, আর ইতোমধ্যে তো শীতের সিজনও শেষ, ওখানে ওই শাকসবজিও শেষ, এই জন্য উনি পরবর্তীতে ওখানে আর কিছু চাষ করেনও নাই, ওটা ওরকমই ছিল। এদিকে সিমথিয়া বড় হচ্ছে। বছরখানেক যাওয়ার পর এই সিমথিয়ার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষণ মা বাবা খেয়াল করেন, মানে কামরুল দাদা খেয়াল করেন, সিমথিয়ার মাও খেয়াল করেছেন। এই মেয়েটি হঠাৎ করে মনে হচ্ছে খুব নোংরা থাকতে পছন্দ করে। ময়লা আবর্জনা যেখানে থাকে সেই দিকে যায়, সবসময় মুখে ছাই ঢুকিয়ে দেয়। হাঁড়ি পাতিলের নিচে যে কালি থাকে, হাত দিয়ে সেই কালি মেখে শরীরে মাখে, মুখে মাখে। মনে হচ্ছে এটা দিয়ে খেলতে সে খুব পছন্দ করে। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হলো মেয়েটি মাঝে মাঝেই জ্বলন্ত চুলার ভেতরে নিজের হাত ঢুকিয়ে দেয়। আশ্চর্যের বিষয় হলো তার হাত পুড়ে যায় না। আবার আগুনের ছ্যাঁকা লাগলে বাচ্চারা তো কান্নাকাটি করে উঠবে, সে কান্নাকাটিও করে না, একদম স্বাভাবিক। মাঝে মাঝে এই সিমথিয়ার চোখ উল্টে যায়, চোখ উল্টে চোখের সাদা অংশটুকু দেখা যায় শুধু। এসব বিষয় যখন এই কামরুল দাদা খেয়াল করলেন, তার মাও খেয়াল করলেন, দুজন মিলে পরামর্শ করলেন একজন ভালো হুজুরকে দেখাতে হবে। তো ওই এলাকারই একজন নামকরা হুজুরকে ওনারা বাড়িতে নিয়ে আসেন। তো হুজুর বাড়িতে এসে রুকিয়া শুরু করেন। ঘন্টার পর ঘন্টা চলে যায়, হুজুর কোনোভাবেই এই মেয়েটির মাঝে কোনো কিছুর উপস্থিতি টের পাচ্ছেন না। অথচ উনি বাড়িতে ঢুকেই বুঝতে পেরেছিলেন এখানে অস্বাভাবিক কিছু রয়েছে। অনেক চেষ্টা করেও হুজুর ব্যর্থ হন। এরপর হুজুর বলেন, এখানে যেটি আছে সেটা অনেক শক্তিশালী, আমি ওর সাথে পেরে উঠবো না, কারণ ওকে আমি হাজির করতে পারলাম না, ওর সাথে যোগাযোগ করতে পারলাম না। তাহলে আমি এর চিকিৎসা করব কিভাবে? যাকে আমি হাজিরই করতে পারলাম না, সে যদি হাজির হতো বা হয়ও, ওর সাথে যে আমি পারবো না এটা নিশ্চিত। তাই আপাতত আমি কিছু করতে পারছি না, ওকে ঝাড়ফুঁক করে যাচ্ছি, মেয়েটাকে সাবধানে রাখবেন, আর ভালো কোনো বড় হুজুরকে দেখান বা কোনো কবিরাজকে দেখান, এটা বলে ওই হুজুর চলে যান। ওই দিন রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। এই যে কামরুল দাদা রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হয়েছেন, তো ফ্রেশ হয়ে উনি ঘরে ঢুকেছেন। ঘরে ঢোকার পর উনি যখনই ওনার ঘরে থাকা খাটের উপর উঠতে যাবেন, এক পা খাটের উপর কেবল দিয়েছেন, তখনই ওনার কাছে মনে হলো অদৃশ্য কিছু খপ করে ওনার গলা চেপে ধরলো। আর মনে হলো যে ওনার এক পা চেপে ধরলো। দুই হাত দিয়ে মনে হচ্ছে তার এক হাত দিয়ে গলা আর এক হাত দিয়ে তার পা চেপে ধরেছে। এরপর মনে হলো ওনাকে শূন্যে তুলে ফেললো এবং এরপরে মারে এক আছাড়। প্রচণ্ড জোরে এই আছাড়টা মারে তাকে। এই আছাড় খাওয়ার সাথে সাথে ওনার তো প্রচণ্ড ব্যথা লাগে। উনি ও আল্লাহ গো বলে প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকার শুনে ওনার স্ত্রী ধর্মর করে উঠে পড়েন এবং দেখেন তার স্বামীর এই অবস্থা। তো ওনার স্ত্রী ওনাকে ধরে উঠান, জিজ্ঞেস করেন কি হয়েছে, কিভাবে উনি মাটিতে পড়ে গেলেন, কি হয়েছে বিস্তারিত বলতে বলেন। তখন উনি সবকিছু খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিন্তু কামরুল দাদা ওনার ঘাড়ে অনেক ব্যথা পেয়েছিলেন। কে ওনাকে আছাড় মেরেছিলেন এটা কিন্তু উনি দেখতে পাননি। অনেকদিন যাবৎ উনি এই ঘাড়ের ব্যথায় ভুগেছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন, আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। ঘটনা কিন্তু এখানেই শেষ না। কামরুল দাদা অনেক কিছু প্রকাশ মানুষের কাছে না করলেও ভিতরে ভিতরে ভালো মানের একজন কবিরাজের সন্ধান উনি কিন্তু করছিলেন। উনি পাশের এলাকার একজন ভালো মানের কবিরাজের সন্ধান পান। উনি কবিরাজের কাছে যান, সব কিছু খুলে বলেন। কবিরাজ ওনাকে একটা ডেট দেন যে কবিরাজ যেদিন ওনার বাড়িতে আসবেন, এরকম একটা ডেট দেন। কবিরাজ ঠিক ওই ডেটেই ওই সময়ে ওনার পূর্ব নির্ধারিত সময়ে ওই বাড়িতে আসেন। এই কবিরাজের নাম ছিল হলো পঞ্চকবিরাজ। এই পঞ্চকবিরাজ কামরুল দাদার বাড়িতে এসে এই যে সিমথিয়া মানে কামরুল দাদার ওই বাচ্চা মেয়েকে সামনে বসান, কিছু মন্ত্র পাঠ করেন
এবং তার থলে থেকে দুটো হাড় বের করেন। ও দুটো আসলে কিসের হাড় এটা ওনারা বুঝতে পারেন নাই। তো এই হাড় দুটো বের করে ওই মেয়ের সামনে রাখেন। অবাক করা বিষয় হলো অদৃশ্য থেকে কে যেন ওই দুটো হাড় দুই দিকে ছুঁড়ে ফেলে দিল। এইটা দেখে ওই পঞ্চকবিরাজ তাড়াতাড়ি করে উঠেই কোনো কিছু না বলেই ওই হাড় দুটো নিয়ে তার গন্তব্যের দিকে দ্রুত বের হয়ে যান। কামরুল দাদার বাড়ি থেকে এইভাবে দ্রুত সে বের হচ্ছে, এদিকে কামরুল দাদা তাকে ধরেন যে অ্যাটলিস্ট এক গ্লাস পানি খেয়ে যান, এভাবে চলে যাচ্ছেন কেন, আর কি হয়েছে আমাকে বলেন। তখন ওই পঞ্চকবিরাজ বলে, এখানে যে আছে সে খুবই শক্তিশালী, তুমি বুঝতে পারছো আমার এই দুইটা হাড় টাচ করার ক্ষমতা কোনো জিন বা পিশাচের নাই। হ্যাঁ আছে, যারা খুব শক্তিশালী, সেখানে এই হাড় দুটো দুদিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার মানে বুঝতে পারছো যে কি ভয়ঙ্কর জিনিসের খপ্পরে তোমরা পড়ছো। এখানে যদি আর বেশিক্ষণ থাকি তোমাদের সামনেই আমার ঘাড় মোটকে মেরে ফেলবে। যাই হোক, এই ঘটনার পর পরিবারের হতাশা আর হতাশা নেমে আসে। একটার পর একটা তো হতাশ হবার মতোই ঘটনা ঘটছে, তা হতাশা নামবে না তো কি হবে। ওই দিন রাত্রে কামরুল দাদা ওয়াশরুমের জন্য বাইরে বের হয়েছেন। তো গ্রামের ওয়াশরুম তো ঘরের বাইরে থাকে। তো উনি ওই যে পুকুরটা, ওই পুকুরটার ওই দিকটাতে গিয়েছেন, জল বিয়োগ করতে বসেছেন। হঠাৎ করে ওই যে জড়ি গাছের যে ঝাড়টা মানে জঙ্গলটা, ওই দিক থেকে একটা খচমচ আওয়াজ শুনতে পান। ওর একটা পাশে কিন্তু একটা কলা বাগান রয়েছে, মূলত ওই কলা বাগানের ওই সাইডটা থেকেই আওয়াজটা আসছিল। কলা বাগানটা পুকুরের একটা সাইডে ছিল। তো উনি খেয়াল করে শোনেন যে গরুর গলায় ঘন্টা বাঁধলে এবং গরু হাঁটলে যেরকম টং 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 আওয়াজ হয় না, তো ওই রকম শব্দ হচ্ছে। তো কামরুল দাদা ভেবেছেন প্রতিবেশীরা হয়তোবা তাদের গরু খুঁজে পায়নি, কেউ হয়তো, অথবা কেউ ইচ্ছা করে ছেড়ে দিয়ে রেখেছে এই কলা গাছগুলো খাওয়ার জন্য। তো উনি চিন্তা করেছেন যাই গরুটাকে তাড়িয়ে দিয়ে আসি, আর পরিচিত কারো গরু হলে গরুটাকে নিয়ে আসবো, সকালে বুঝিয়ে দেব। তো উনি একটু সামনের দিকে এগিয়েছেন। ওই শব্দটা কিন্তু তখনও হচ্ছিল, টং 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 শব্দ হচ্ছিল। তো উনি ওই শব্দ ধরে যখন এগিয়েছেন, বেশ কাছাকাছিও চলে গিয়েছেন, তখন উনি দেখতে পান যে আরে এটা তো গরু না, এটা একটা ঘোড়া। কারণ পেছন থেকে ঘোড়ার লেজ দেখে উনি বুঝতে পেরেছিলেন, ঘোড়ার যে সাইজ এটা দেখে বুঝতে পেরেছিলেন। আর ঘোড়ার মাথার দিকটা ওই কলা বাগানের ভেতরে, আর পেছন দিকটা ওনার সামনে। তো উনি দেখে অবাক হন, ভাবেন যে কি আমার জানা মতে আশেপাশের 10 গ্রামে কারো ঘোড়া আছে, এরকম তো নাই, ঘোড়া আসলো কোত্থেকে। তখন উনি বুঝতে পারেন এটা স্বাভাবিক কিছু না, দ্রুত এখান থেকে ওনাকে চলে যেতে হবে। উনি চিন্তা করছিলেন যে যাওয়ার সময় যেন একটু শব্দও না হয়, একদম পা টিপে টিপে আস্তে 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 চলে যাবেন। উনি পা টিপে টিপে আস্তে আস্তে চলে যাচ্ছেন। তখন কিন্তু উনি যে ঘুরে চলে যাচ্ছেন বিষয়টা এরকম না, উনি পেছন দিকে ফিরে আস্তে 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 যাচ্ছেন। এমন সময় ওই ঘোড়াটা এমন একটা ভয়ঙ্কর শব্দ করে পেছন দিকে তাকায়, আর কামরুল দাদা যেটা দেখতে পান তা দেখলে যে কোনো মানুষ অজ্ঞান হয়ে যাবে। উনি দেখতে পান এই কলা গাছের দিকে মুখ করে এই ঘোড়ারূপী অবয়বটা যে এতক্ষণ দাঁড়িয়েছিল, এটার কোনো মাথাই নাই। গলার ওই সাইড দিয়ে রক্ত পড়ছে মনে হচ্ছে, আর ভয়ঙ্কর শব্দ করছে। কামরুল দাদা এই দৃশ্য দেখে ওনার শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে দিয়েছেন এক চিৎকার। ওখান থেকে উনি নড়াচড়া করতে পারছেন না। আর বার্সা যেহেতু কাছেই ছিল, ওনার চিৎকার শুনে ওনার স্ত্রী ছুটে যান, বের হয়েছেন কোথায় কোথায়, উনি তো চিৎকার করেই যাচ্ছেন। তো ওনার ওই চিৎকারের উৎস ধরে ওনার স্ত্রী চলে আসেন। ওনার স্ত্রী এসে অবশ্য কিছু দেখতে পান নাই, ওনার স্বামীকে দ্রুত ওখান থেকে ঘরে নিয়ে আসেন। কি হয়েছে জানতে চাইলে কামরুল দাদা আবার সব খুলে বলেন যে উনি কি দেখেছেন। তো ওনার স্ত্রী ঘরে থাকা একটা কোরআন যেটা ছিল এটা খুলে বিভিন্ন আয়াত পড়ে ওনাকে ফু দিতে থাকেন। ওই রাত্রে ওনার জ্বর আসে, তবে আল্লাহর রহমতে জ্বরটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। মূলত ভয়ের কারণে এই জ্বরটা হয়েছিল, সুস্থ হয়ে গিয়েছিলেন উনি। উনি ভাবতে থাকেন এটার কি কোনো নিরাময় নেই, এই ঝামেলাটা চলছে তো চলছেই, এদিকে মেয়েটাও বড় হয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধান কোথায়। তো ওনার বাড়ির কাছাকাছি একজন কবিরাজ রয়েছেন। তো সবাই ওই কবিরাজটাকে
ছোট্ট কবিরাজ নামেই চেনে। কেউ ছোট কবিরাজ, কেউ ছোট্ট কবিরাজ এটা বলে আর কি। ওনার অ্যাকচুয়াল নাম কি এটা অবশ্য জানাতে পারেন নাই। তো এই ছোট্ট কবিরাজের বিষয়ে কিছু কথা বলে রাখা ভালো, যে এই ছোট্ট কবিরাজ নাকি একসময় লোকজন নিয়ে সুন্দরবনে যেতেন গোলপাতা সংগ্রহ করার জন্য। মূলত যারা গোলপাতা সংগ্রহ করতেন তারাই এই ছোট্ট কবিরাজকে সাথে নিয়ে যেতেন। গোলপাতা দিয়ে কিন্তু ঘরের ছাউনি তৈরি করা হয়। তখন সুন্দরবনে বাঘের অনেক প্রকোপ ছিল। প্রতিদিন শোনা যেত মানুষকে বাঘে নিয়ে গেছে, মেরে খেয়ে ফেলেছে, এরকম কথা শোনা যেত। বিশেষ করে যারা গোলপাতা সংগ্রহ করতে যেত বা মধু সংগ্রহ করতে যেত তাদের উপরই এই ঝামেলাটা বেশি হতো। তো এই ছোট্ট কবিরাজ যাদের নিয়ে সুন্দরবনে যেতেন বা যারা ছোট্ট কবিরাজকে নিয়ে সুন্দরবনে যেতেন, তারা যখন গোলপাতা কাটতে যেতেন এই ছোট্ট কবিরাজ নাকি একটা জায়গায় মাটিতে বসে পড়তেন আর বিড়বিড় করে কি যেন পড়তেন। আর যারা গোলপাতা কাটতে ভেতরে ঢুকতো তারা দেখতো যে বাঘ তাদের আশপাশ দিয়ে ঘুরছে, কি তাদের কোনো ক্ষতি করছে না। তো এই বিষয়ে ছোট্ট কবিরাজকে জিজ্ঞেস করলে উনি বলতেন, বাঘ তোমাদের পাশ দিয়ে ঘুরলেও তোমাদেরকে দেখতে পায় না, আর যদি দেখতে পায়ও তাহলে বাঘের মুখ খোলার কোনো উপায়ই নাই। যাই হোক, ওনার বিষয়ে এরকম অনেক কথাই শোনা যায়। তো কামরুল দাদা চিন্তা করেন যে ওনার কাছে যাবেন, এই বিষয়ে তাকে বলবেন, দেখি উনি কি সমাধান করতে পারেন। তো একটা সময়ে গিয়ে উনি ছোট্ট কবিরাজকে এই বিষয়ে বলেন। ছোট্ট কবির তার বাড়িতে আসেনও। তার বাড়িতে আসার পর উনি ওনার মতো করে মন্ত্র পাঠ করে দুটো বৃত্ত আঁকেন। একটার মধ্যে উনি নিজে বসেছেন আর একটার মধ্যে ওই 5 বছরের বাচ্চা। এই সিমথিয়া কিন্তু ততদিনে 5 বছরের বাচ্চা হয়ে গিয়েছে। এবং এই যে 2025 সাল, এই সময় কিন্তু মেয়েটির বয়স 5 বছর প্লাস। তো মেয়েটাকে ওখানে বসিয়েছেন উনি, বসিয়ে উনি ওনার মতো করে মন্ত্র পাঠ শুরু করেন। হঠাৎ করে উপস্থিত সবাই, এই ছোট্ট কবিরাজ, তারপরে এই কামরুল দাদা, ওনার স্ত্রী এবং আশেপাশে আরও যে কয়েকজন ছিল, তারা পান যে এই ছোট্ট মেয়েটিও গুনগুন করে কিছু একটা বলছে। কবিরাজও মন্ত্র পাঠ করছে, ছোট্ট মেয়েটিও গুনগুন করে কিছু একটা বলছে, তবে মেয়েটি যে কি বলছে এটা বোঝা যাচ্ছে না। তখন ওই কবিরাজ ইশারা দিয়ে এই কামরুল দাদাকে দেখান এবং একটা পর্যায়ে বলেন, দেখতে পাচ্ছ তোমার মেয়েটা কি বলছে? মূলত ও বলছে না, ওকে দিয়ে বলানো হচ্ছে। আমি যেই মন্ত্রই পাঠ করছি ওই পিশাচিনীটা ওই মন্ত্রটা ওর মুখে পাঠ করিয়ে কেটে দিচ্ছে। যদিও পিশাচিনীটা ওর শরীরের মধ্যে নাই, দূর থেকে ওকে নিয়ন্ত্রণ করে ওকে দিয়ে এই মন্ত্রটা পাঠ করাচ্ছে। এই পিশাচিনীটা যে কোনো মন্ত্রটা দিতে জানে। আমি আমার মতো করে চেষ্টা করছি। এইভাবে কবিরাজ প্রায় 5 ঘন্টার মতো চেষ্টা চালায়। একটা পর্যায়ে ওই যে ছোট্ট সিমথিয়া বৃত্তের মধ্যে বসেছিল, সে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে বৃত্ত থেকে বের হয়ে কবিরাজের গলা চেপে ধরে। এরপর অনেক লোকজন তো ওখানে ছিল, তারা অনেক কষ্টে এই সিমথিয়ার হাত কবিরাজের গলা থেকে ছাড়াতে সক্ষম হন। আর এত জোরে নাকি গলা চেপে ধরেছিল যে কবিরাজের জিহবাটা অনেকটাই বের হয়ে এসেছিল। এমন দৃশ্য দেখে আশেপাশে সবাই কিন্তু আসলে আচমকা এরকম একটা জিনিস দেখলো যে ছোট্ট কবিরাজ, যার এত সুনাম শোনা যায়, তার গলা চেপে ধরেছে। নিশ্চয়ই বিষয়টা স্বাভাবিক না। তখন ওই ছোট্ট কবিরাজ জানান যে আপাতত এই বিষয়টা সমাধান করতে পারছি না, তবে একদম যে পারবো না এটা বলা যাবে না, তবে এই মুহূর্তে আমি কাজ করতে গেলে আমার জীবন সংশয়, আর তার থেকেও বড় বিষয় এই মেয়েটিকে এখন মেরে ফেলতে পারে। সুতরাং এখন আপাতত এই কাজটি করা যাবে না, দেখি কি করা যায়। তবে এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো খারাপ ব্যাপার কামরুল দাদার সাথে ঘটেনি। তবে ঘটনা কিন্তু চলমান, মানে এই বিষয়টা যে সমাধান হয়ে গেছে বিষয়টা এরকম না। কামরুল দাদা কিন্তু এখনও ওনার মেয়ের এই সমস্যার সমাধানের জন্য লোক খুঁজে যাচ্ছেন, কিন্তু এখনো এটা সমাধান হয়নি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি বলছি। আজকে শুরুতেই যে ঘটনাটা আমি শেয়ার করতে যাচ্ছি, এটা ঘটেছে আমার আপন খালাতো বোনের বাসায়। কয়েকদিন আগে আমার খালাতো বোন আমার বাসায় আসে এবং সুসম্পর্কে জানে আমাদের। তো জানার পর তিনি এই ঘটনাটা শেয়ার করেন। এটার সাক্ষী তিনি নিজেই এবং তার হাজব্যান্ড। 1999 সালের দিকে উনি তখন ঢাকার ক্রিসেন্ট রোডে থাকতেন, আমার ঠিক পাশের এলাকায় ক্রিসেন্ট রোড, এবং সেই বাসাটায় আমি গিয়েছিলাম।
সেই বাসাটা ছিল এরকম যে 5 তলা বাসা এবং 6 তলার ছাদ। ছাদে একটা রুম ছিল এবং অ্যাটাচ বাথরুম ছিল এবং বাইরে একটা রান্নাঘর ছিল। আপু তখন সবেমাত্র বিয়ে করেন এবং তখন তিনি এই সিঙ্গেল যে রুমটা ছিল ছাদে সেখানে তিনি উঠেন। তারপর বলে যে বাসাটা বেশ ভালোই ছিল, খুব সুন্দর ছিল বাসাটা। এবং আমি নিজে তখন গিয়েছিলাম, তখন দেখেছি যে চারপাশে এতটা সুন্দর করে বাগান সাজানো ছিল যে যে কারো সেখানে থাকতে ভালো লাগবে। তারপর যখন সেই বাসায় ওঠে তখন বাড়িওয়ালা তাকে বলে যে দেখুন, ছাদে যেহেতু উঠবেন আপনি পারলে ছাদের যে দরজাটা আছে সেটা আটকিয়ে রাখবেন, সচরাচর এরকম লোকজন উঠতে দেবে না ছাদে। যাই হোক, আপু সেখানে থাকা শুরু করে। খুব একটা সমস্যা প্রথম দিকে হয় না। তো তিনি যখন 5 কি 6 দিন পর এরকম যখন ওনার কোনো একটা রাতে হবে, তো ভাইয়া তখন খেয়াল করছে, মানে আপুর হাজবেন্ড তখন খেয়াল করছে ঘুমের মধ্যেই, যখন 12:30 1টা বাজবে তখন মাত্র তারা ঘুমাতে যাবে, ছাদে কেউ মনে হয় হাঁটাহাঁটি করছে। তখন ভাইয়া আপুকে বলে, দেখো এত রাতে ছাদে হাঁটাহাঁটি করছে, আমরা মাত্র এখানে নতুন আসলাম, এটা তো ঠিক না। আর তখন ভাইয়া আপুকে বলে যে তুমি কি ছাদের দরজা লাগাও নেই? তাপু একটু বলতেছে যে না, দেখো ছাদের দরজা লাগায় ঘুমালে কেমন যেন লাগে, যদি নিচে থেকে আবার আসে বা এরকম কেমন একটা আমরা আলাদা থাকবো, এটা কেমন দেখায়। তো ভাইয়া এটা ততটা গুরুত্ব দেয় না। তো সেটাতে ওনারা কোনো রকম ঘুমিয়ে পড়ে এবং ঠিক তার একদিন পরে সেই ছাদে আবারও এরকম 12:30 কি 1টার দিকে হবে, একটা কর্নারে একটা পানির ট্যাপ ছিল। পানির ট্যাপটা কেউ হয়তো খুলে দিয়েছে, এরকম একটা পানি পড়লে যেরকম আওয়াজ, এরকম আওয়াজ হচ্ছিল। অনেক অজস্র পানি পড়ছে এরকম, মানে পানিতে মনে হয় পুরো ছাদ ভিজে যাবে। তো তখন ভাইয়া ঠিক আবার আপুকে বলতেছে, দেখছো ছাদে মনে কেউ উঠছে, চলো তো বের হইতো। তো ওনারা গেটটা খুলে যখন বের হয়, অন্ধকার ছাদ, তখন লাইটের এরকম ব্যবস্থা করা ছিল না ছাদের বাইরে। দেখছে যে পানির ট্যাপটা তো খোলা, তো ওই ভাইয়া গেটটা আটকিয়ে দেয় এবং দেখছে পুরো ছাদ এরকম ভিজে গিয়েছে। তো পরের দিন ভাইয়া তো ওনার অফিসে চলে যায় এবং আপু তখন বাড়িওয়ালাকে গিয়ে নাকি বলে যে দেখুন, আপনাদের এরকম ছাদে রাতে কেউ হাঁটাহাঁটি করে বা কেউ একজন হয়তো আসে, তো এরকম রেগুলার যে সে আসে এরকম ডিস্টার্ব হয় আমাদের, 12:30 একটা সময় রাতে এরকম আসবে, এটা আমার কেমন কথা। তো বাড়িওয়ালা বলতেছে যে দেখুন, আপনি কিন্তু বলা হয়েছিল ছাদটা আপনি এরকম ভিতর দিয়ে সিটকানি লাগায় এরকম রাতে ঘুমাবেন বা সবসময় সিটকানি লাগায় থাকবেন। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে, সিটকানি লাগাবো, তা আপনি একটা কাজ করেন, আপনি বাসার রুমের বাইরে যে খালি অংশটা আছে ছাদের, ওখানে একটা লাইটের ব্যবস্থা করে দেন, তাহলে আমাদের খুব সুবিধা হয়। তো বাড়িরা জানি কেমন, মানে তিনি এরকম লাইট লাগাতে চাচ্ছিল না, খুব ইরোচতা করতেছিল এবং বলতেছে যে কি দরকার এরকম লাইট লাগানোর, আপনারা তো ওখানে থাকেন ভিতরে, বাইরে তো আসার দরকার নেই রাতে সন্ধ্যার পরে। মানে বাড়িওয়ালা চাচ্ছিল না যে আপু বা ভাইয়া এরকম রাতে ছাদে হাঁটাহাঁটি করুক বা থাকুক। যাই হোক, তারপরে অনেক বলা বলির পর যখন বাড়িওয়ালা এরকম লাইট লাগায় না, তখন ভাইয়া একটু জিদ করে তখন তিনি নিজের খরচে একটা লাইট লাগিয়ে ফেলেন ছাদে। তো সপ্তাহখানিক আসলে খুব একটা সমস্যা হয় না, কিন্তু আপু একটা জিনিস খেয়াল করে যে উনি ছাদে সন্ধ্যার পর যদি মাঝে মাঝে কখন যদি একা থাকতো না, কেন জানি মনে হতো যে ছাদে কেউ হাঁটাহাঁটি করছে অথবা বাহির থেকে কেউ হয়তো এখানে ঢিলাঢিলি করছে। তো আপু এটাও খেয়াল করতো যে ওনার যে 6 তলা বাসাটা ছিল তার আশেপাশে কিন্তু এরকম উচ্চতার কোনো বাসা ছিল না। তো যাক, এগুলো ভাইয়াকে বললে ভাইয়া ততটা এটা মাথায় নিত না, তিনি মোটামুটি এটা ইগনোর করে যেত, মানে জিন ভূত বা কিছু হবে এটা নিয়ে ওনাদের কোনো মাথার চিন্তাই ছিল না ওনাদের। সবচেয়ে ভয়ানক যে ঘটনাটা ঘটে সেটা ছিল তার কয়েকদিন পরে রমজান মাস শুরু হবে তখন। আপু বলে যে আমাকে যখন এই ঘটনাটা বলে তখন তিনি বলে মানে যে ওনার তখনও নাকি গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। ঘটনাটা ছিল এরকম যে আপু তখন 10টা কি 10:30টার দিকে ঘুমাতে যাবে। তো তিনি ওই সেহেরির জন্য তিনি রান্না করে, ভাত একটা পাতিল রান্না করে এবং তরকারি ডাল এগুলো রান্না করে রান্নাঘরে রান্না করে তারপর তিনি এসে পড়েন। আর রান্নাঘরটা ছিল ওনার ঠিক রুমের বাহিরে, মানে এটা রুমের সাথে অ্যাটাচ করা ছিল না, বাথরুমটা অ্যাটাচ করা ছিল কিন্তু রান্নাঘরের বাহিরে ছিল। মানে ওনার রুম থেকে গেট দিয়ে খুলে বের হয়ে ছাদের একটা অংশের রান্নাঘরটা ছিল। তারপর এরকম ওই রান্নাঘরেই পাতিল, রান্নার পাতিল মানে ভাত তরকারি ডাল এগুলো রান্না করে তিনি রেখে আসেন এবং তিনি ঠিক করেন যে ফজরের আগে দিয়ে যখন ওই সেহরি খেতে যখন তিনি উঠবেন তখন এগুলো গরম করে তিনি তখন খাওয়া দাওয়া সেরে নেবেন। তো তিনি রান্নাঘরে সে সিটকাটা লাগিয়ে তারপর তিনি তার রুমে এসে ঘুমিয়ে পড়েন। তখন রাত্রে এরকম 12টা বাজবে। তুমি তো জানি যেহেতু রান্না করা আছে রান্নাঘরে, 3:45টার দিকে তিনি ঘুম থেকে উঠেন। তো ভাইয়া বলছে যে দেখো
তুমি রান্না এরকম গরম করো, আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে ফেলি। তো আপু বলছে আচ্ছা ঠিক আছে তুমি পড়ো, তারপরে এসে আমি নামাজটা পড়বো। আপু রান্নাঘরে গিয়ে দ্রুত আবার রুমে এসে পড়ে ভাইয়াকে বলে তুমি তাড়াতাড়ি একটু রান্নাঘরে আসো তো, দেখো তো এটা কি। ভাইয়া বেশ ঘাবড়ে যায়, তিনি তাড়াতাড়ি তখন রান্নাঘরে যায়, গিয়ে দেখছে রান্নাঘরে যা রান্না করা ছিল কিছুই নাই, পাতিল যা আছে সব ধোয়া, মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে কেউ ধুয়ে রেখে গেছে। আপু তখন বলতেছে এটা কীভাবে সম্ভব? ভাইয়া বলে দেখো গত রাতে তো আমি একটু দেরিতে আসছিলাম, আমার তো মনেও নাই তুমি রান্না করছিলে নাকি। আপু বলে আমি রান্না করি নাই মানে? আমি তো রান্না করে ঘুমালাম। ভাইয়া তো বেশ চিন্তায় পড়ে যায় এবং বলছে যে দেখো এমন তো না যে ছাদে কেউ আসছে, ছাদে দরজাও তো লাগানো। আচ্ছা বাদ দাও, যা আছে রুটি কলা আছে এটা খেয়েছে, এটা পার করি, তারপর সকালে দেখা যাক কী করা যাবে। তারপর আপু পরের দিন সকালে তখন বাড়িওয়ালাকে বিষয়টা জানায় এবং বাড়িওয়ালা বলে দেখেন আপনাদের কয়দিন পর পর ছাদ নিয়ে সমস্যা, এগুলো কী বলেন না বলেন, কে হাঁটাহাঁটি করবে ছাদে বা কে আপনাদের এরকম রান্না এগুলো নিয়ে খাবে, আর তো ঠেকা না এরকম। তো বাড়িওয়ালার কথা শুনে আপু একটু চিন্তায় পড়ে যায়, কী করবে চিন্তা করে। তো 2-3 দিনের মাথায় ভাইয়া কোনো একটা কাজে তিনি বাড়িতে যাবেন, তো তিনি আপুকে নিয়ে বাড়িতে যাবেন। আপুকে নিয়ে বাড়িতে যাওয়ার সময় ভাইয়া বলছে দেখো আগে বাড়িতে যাই, বাড়ি থেকে আসি, তারপর দেখা যাবে কি হয়েছে বা ছাদে কী সমস্যা, পরে দেখা যাবে, ওগুলো নিয়ে একদম মাথা থেকে সব চিন্তা বাদ দাও। তো সেই মুহূর্তে আমার খালাতো বোন তিনি ওনার এক দুঃসম্পর্কের আত্মীয় আছে, ওনার হাজব্যান্ডের সাথে মানে দুলাভাইয়ের সাথে এক দুঃসম্পর্কের আত্মীয় আছে, এক মামা ছিল, ভাইয়ার এক মামা ছিল, ওনাকে ঠিক করেন যে বাসাটায় খালি বাসায় রেখে যাবে না, মানে খালি বাসাটায় রেখে যাবে সেই মামাকে। সেই মামার বয়স 45 কি 46 ছিল তখন, সেই 99 সালের দিকে। তো সেই মামাকে উনিকে রেখে যায় এবং আপু তো বাড়িতে যায় ভাইয়াকে নিয়ে। ঘটনাটা সেই মামার সাথেও ঘটে। সেই মামা ওনার ডায়াবেটিক ছিল এবং তিনি রাতে ওনার হাঁটার অভ্যাস ছিল। তো আপু মামাকে বলে যে মামা আপনি যদি এরকম ছাদে হাঁটাহাঁটি করেন, ছাদের যে সিটকাইটা আছে এটা লাগিয়ে ঘুমাবেন এবং এই ছাদের এখানে হাঁটাহাঁটি করেন, বাড়ি থেকে যদি কেউ না আসে। তো ছাদের একটা কারণ বলেছিলাম, ছাদের এখানে একটা পাশে বাগান ছিল, ওই জায়গায় একটু অন্ধকার ছিল। তো মামা এরকম উনি একটা লাইট, ওই যে ছাদের বাইরে যে লাইটটা ছিল, লাইটটা জ্বালিয়ে মামা এরকম 10-15 মিনিট হাঁটছেন। তো ছাদের যে পাশে একটু অন্ধকার যেখানে বাগানটা, মামা হঠাৎ খেয়াল করে দেখছেন এখানে চাদর গায়ে দিয়ে কি একজন কুঁজো হয়ে বসে আছে। তো মামা প্রথম যখন চক্কর তিনি হাঁটেন তখন এটা দেখেন এবং দ্বিতীয় চক্করে তিনি ভাবেন যে কে বসে আছে। উনি ভাবে হয়তো কি দারোয়ান কি এখানে আসলো নাকি। হঠাৎ মামার মাথায় ঢুকে যে না, ছাদ তো সিটকানি লাগানো, দারোয়ান কেন চিপে এখানে বসে থাকবে। মামা যখন পরের বার চক্করটা দিয়ে যখন এখানে আসে তখন চিৎকার দিয়ে বলে এই এখানে কে। তখন একটু গাটা নাড়াচাড়া দিয়ে বসেছিল কুজা হয়ে। মামা আবার চিৎকার দিয়ে বলে এখানে কে বসে আছে। সেই যে জিনিসটা বসেছিল মামা স্পষ্ট দেখে, গ্রিল থেকে মানে ছাদের যে গ্রিলটা ছিল কার্নিশটা যেখানে ছিল সেখান থেকে নিচের দিকে একটা লাফ দেয়। মামা শুধু একটা চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে উনি একটু সাহস দেখে দেখতে যাবে যে কি, উনি আর কিছুই দেখে না। ওনার জানি কেন মনে হলো পিছন দিকে ওনাকে একজন ধাক্কা দেয়। মামা দ্রুত রুমে এসে পড়ে এবং তিনি ছাদের সিটকানিটা খুলে নিচের যে ফ্ল্যাটে যারা ছিল ওদেরকে ডাক দেয়, পাঁচতলা যারা ছিল। তারা বলছে যে দেখুন ভাই এরকম তো কিছু হওয়ার কথা না, এরকম তো ছাদ দৌড়াদৌড়ি আওয়াজ আমি অনেক সময় পাই এবং গত রাতে এরকম দৌড়াদৌড়ি আওয়াজ পেয়েছিলাম। তখন সেই মা বলে যে আমি তো সাথে ছিলাম গত রাতে, আপনি দৌড়াদৌড়ি আওয়াজ কীভাবে পেলেন। তখন সেই ভাড়াটিয়া বলে দেখুন এমনও হতে পারে যে এখানে কোনো সমস্যা হয়তো বা আছে। মামা তখন বেশ চিন্তায় পড়ে যায় এবং সেই ভাড়াটিও অনেক ভালো ছিল এবং তিনি সেই বাসার থেকে একজন মেম্বারকে তখন মামার সাথে রাতে থাকতে দেওয়া হয়। কোনো রকম মামা সেই রাতটা থাকে এবং তারপরের দিন তিনি সে আপুর সাথে কোনো একটা মাধ্যমে যোগাযোগ করেন এবং বলে যে দেখো তোমার বাসায় কোনো সমস্যা আছে, এখন কি করবা কর, আমি এখানে থাকতে পারবো না। এদিকে আপুরও তখন মানে বাসার গ্রাম থেকে যে তিনি আসবে এরকম সিচুয়েশন তখন ছিল না। তো সেই মুহূর্তে তখন সে বাসাটা তালা মেরেই সে মামা চলে যায় এবং সেই আপু আমার খালতো বোন তিনি তার হাজব্যান্ডের যে শ্বশুরবাড়িতে যখন তিনি গ্রামে যান তখন এক নানা ছিল, সেই নানাকে ঘটনাটা পুরোটা বলে যে কী করা যায়। সেই নানাও এরকম মানে জিন ভূতের তাড়াতে পারতো। তো সেই নানা বলছে যে ঠিক আছে আমি তোমাদের সাথে যাই ঢাকা, গিয়ে দেখি তোমার বাসাটা কী অবস্থা, তাহলে বুঝতে পারবো কী করা যায়। তখন নাকি সেই নানা তিনি আসেন, আসার পরে সেই আপুর বাসায় যান এবং আপুকে শুধু এতটুকুই বলেন যে তোমরা যেভাবে পারো আজকে রাতটা এখানে থাকো না, শুধু আমি একা এখানে থাকি, তোমরা যদি অন্য কোনো রিলেটিভ থাকে তাদের বাসাটা থাকার ব্যবস্থা করো। তো তারপর সেই আপু সেই ব্যবস্থা করে এবং সেই নানা তিনি তখন সেই ছাদটায় থাকেন।
তো থাকার পর পরের দিন আপু তো সকালবেলা আসে, তো নানা বলে যে তোমার ছাদে আশা করি আর কোনো সমস্যা হবে না, কিছু ঘটনা এখানে আছে। তখন আপু বলে যে কী ঘটনা, সে ভাইয়াও তিনি জিজ্ঞেস করেন। তখন সেই নানা বলে যে দেখো, তোমাদের বাড়িওয়ালা মানে তোমাকে কিছু জানায় নাই, কিন্তু আমি বাসাটায় ঢুকে বুঝতে পারছি এখানে কিছু সমস্যা আছে, এবং এখানে 4-5টা জিন বা ওদের পরিবার এখানে থাকতো এবং তারা এখানেই খাওয়া দাওয়া করতো, যেটা তোমরা বুঝতে না। এবং এটা ওদের একটা যাতায়াতের রাস্তা, এজন্য তারা চাচ্ছিল না যে তুমি এখানে থাকো, কারণ এই জায়গাটায় নতুন একটা রুম করা হয়েছে, এবং রুম করাটা এমন জায়গায় হয়েছে যেখানে এই জিনটা এই রুমের রুমের এখান থেকে যেতে জিনটা খুব বাধা সৃষ্টি হয়, জন্য তোমাদেরকে নানাভাবে ভয় দেখাতো যাতে তোমরা এখান থেকে চলে যাও। আর যে রান্নাটা না তোমরা করেছো না, এটাই সব জিন্দিরি কাজ, এটাই ওরা সরাই ফেলছে বা এটা ওরা খাইছে যেভাবে, এটা ওরা সরাই তোমাদেরকে ভয় দেখাতে চেয়েছে। পরবর্তীতে সেই আপু বাড়িওয়ালাকে জানায়, বাড়িওয়ালাও তারপরেও তিনি স্বীকার করেন না। তিনি বলে দেখুন, এরকম কোনো ঘটনা তো আমার এখানে ঘটার কথা না, আর এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু পরবর্তীতে সেই আপুর ভাই মানে আব্দুল্লাহ ভাই, তিনি কোনো একটা মাধ্যমে সেই দারোয়ানের কাছ থেকে জানতে পারে যে এই বাসায় যখন কাজ চলছিল 6 তলায়, তখন নাকি কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, কিন্তু সেই দারোয়ান সেটা বলতে চায়নি, যেটা বাড়িওয়ালাও তিনি হাইড করে গিয়েছিলেন। তিনি আর কাউকে বলতে চায়নি, কারণ তারা হয়তো ভেবেছিল কোনো একটা সমস্যা হলেও বা হতে পারে। তারপর কয়েকদিনের মাথায় সেই আপু তিনি ভাইকে নিয়ে সেই বাসা থেকে ছেড়ে আসেন, এবং সেই বাসা ছেড়ে আসার পর তার কোনো আর সমস্যা হয় না। তো এটাই ছিল একটা ঘটনা। সে আপু আমাকে, আমার খালতো বোন, তিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন। অসংখ্য ধন্যবাদ আপুকে। আমি তার নাম ঠিকানা নিচ্ছি না, কারণ তিনি তা শেয়ার করতে আমাকে মানা করেছেন। তো আজকের এপিসোডে আমি সামির আনসারী এখন চলেছে আরেকটি ঘটনায়। এই ঘটনাটা আমাকে শেরপুর থেকে পাঠিয়েছেন সাকিব আল হাসান নয়ন ভাই। আপনারা জানেন যে তিনি এর আগেও বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছেন। তো আজকে তিনি যে ঘটনাটা পাঠিয়েছেন, এটা ওনার ঠিক পাশের গ্রামের এক চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। সেই চাচার নাম রহিম মিয়া। রহিম মিয়া, ওনার পরিবার বলতে উনি, ওনার স্ত্রী এবং ওনার একমাত্র ছেলে হাসান, তাদের নিয়ে তার পরিবার। ঘটনাটা ঘটে 2020 সালের ফেব্রুয়ারি মাসে। রহিম চাচা তখন কোনো একটা জায়গায় ওয়াজ শুনতে গিয়েছিলেন, এবং তখন তিনি বাসায় ফিরছিলেন, এবং তখন তিনি তার যে গ্রামে আসবেন, গ্রামের শুরুতেই, ঠিক গ্রামে আসার শুরুতেই একটা মন্দির পড়ে। তো মন্দিরের পাশে একটা ল্যাম্প পোস্ট ছিল, তো আবছা আলোতে যতটুকু রাস্তা দেখে এতটুকুই। তো রহিম চাচা তিনি যখন সেই পুরনো মন্দিরটা পার হবেন, তিনি ল্যাম্প পোস্টের আলোতে তিনি দেখতে পান যে মন্দিরের যে পুরনো সিঁড়িটা আছে, সেখানে কিছু একটা চকচক করছে, যেটা ওনার চোখে লাগছে। তো তিনি তাড়াতাড়ি সেই সিঁড়ির কাছে যান, গিয়ে দেখছেন যে গহনা পড়ে আছে, সোনার গহনা। তিনি বুঝতে পারেন না যেটা কি ইমিটেশন নাকি অরিজিনাল গহনা। যখন তিনি অনেকক্ষণ ধরে হাতে নাড়ানাড়ি করছেন, দেখছেন যে না, এটা আসলেই সত্যিকারের গহনা এবং স্বর্ণের হবে এটা। তারপর তিনি এটা নিয়ে বাসায় এসে পড়েন, আর দেখেন যে আশেপাশে কেউ নাই। তখন তিনি বাসায় এসে পড়ার পর কাউকে কিছু বলেন না। কিন্তু তিনি যখন এই বাসায় আসেন, সেই যাত্রাপথ ওনার কেন মনে হচ্ছিল বাসায় আসার পথে যে ওনার সাথে সাথে কেউ হাঁটছে ওনার পিছে পিছে। তিনি কয়েকবার পিছেও তাকান, কিন্তু তিনি তাকিয়ে দেখেন কেউ নাই। ভাবেন হয়তো এটা তার মনের ভুল। যাই হোক, বাসায় আসার পর তিনি সে রাতে ঘুমিয়ে যায়। তো ঘুমিয়ে যাওয়ার পর রহিম চাচা একটা স্বপ্ন দেখে। তিনি দেখছেন কি একজন তাকে বলছে, একটা মহিলা হবে এরকম, যার চেহারা দেখা যাচ্ছিল না, এবং উচ্চতা হবে 6.5 কি 7 ফুটের মতো। সেই মহিলাটা ওনাকে উদ্দেশ্য করে বলছে, তুই যা নিলি তা আমাকে দিয়ে দে, তা না হলে তোর অনেক বড় ক্ষতি হবে। এতটুকু বলে রহিম চাচা আর কিছু ওনার মনে নেয়, এবং তিনি ঘুম থেকে উঠে যায়। তিনি একটা জিনিস খেয়াল করেন যে তার কেন জানি মনে হচ্ছিল তার রুমে কেউ একজন আছে, যদিও তার স্ত্রী পাশে শোয়া ছিল। তিনি উঠে বসেন এবং দেখছেন যে কালো ছায়ার মতো একটা অবয়ব তার রুমে হয়তো আছে, এবং রহিম চাচা যখন চোখ কষলে যখন স্পষ্টভাবে দেখতে যাবে সেটা কি, তিনি দেখেন সেই ছায়াটা রুমের দেয়াল ভেদ করে মাত্র চলে গেল। এটা দেখে রহিম চাচা কিছুটা সন্দেহ হলো, তিনি গুরুত্ব না দিয়ে আবার ঘুমিয়ে যায়। পরের দিন সেই রহিম চাচা তিনি বাজারে যান, এবং বাজারে তিনি তার কাজ শেষ করে রাত প্রায় 12টার মতো বাজবে, তখন তিনি বাড়ির দিকে ফিরছিল। বাড়ির ঠিক কাছাকাছি আসার পর তিনি খেয়াল করে দেখছেন যে রাস্তাটা খুব নিরিবিলি। তো তিনি খেয়াল করে দেখছেন যে একটা মহিলা ওই আগের মতো, ওই স্বপ্নে যেরকম দেখেছিল 6.5 কি 7 ফুটের উচ্চতা, তার কাছাকাছি হাঁটছে। তো রহিম চাচা হঠাৎ করে ভাবছে যে এত রাতে এখানে কে হাঁটবে, এই মহিলাটা এখান থেকে আসলো, মানে কোথা থেকে আসলো। তো উনি একটা জিনিস খেয়াল করলো যে মহিলাটা ওনার ঠিক সামনে 2-3 হাত সামনে হবে,
কিন্তু রহিম চাচা যত স্পিড দিচ্ছে মহিলাটা সেরকম স্পিড দিচ্ছে, মানে দেখা যাচ্ছে যে রহিম চাচা মানে তিনি দ্রুত হাঁটলে সেই মহিলাটাও সমান তালে দ্রুত হাঁটছে, আর আস্তে হাঁটলে সেই মহিলাটাও আস্তে হাঁটছে। একটা পর্যায়ে সেই চাচা হাঁটতে হাঁটতে দেখছে যে রাস্তাই শেষ হয় না। তিনি তখন মহিলাটা খুব কাছাকাছি তখন চলে যায়, মানে মনে হচ্ছে যে এক হাত ঠিক সামনে বা এক হাতের একটু কম অংশ দূরত্বে তিনি সেই মহিলাটা আছেন। তিনি যখন মহিলাটাকে বলবে যে আপনি কোথায় থাকেন, তো ওর লম্বা বেশি, তো এর জন্য রহিম চাচার খুব আশ্চর্য লাগছিল, কারণ ওনার বাড়ির আশেপাশে বা সেই গ্রামে এরকম লম্বা এত লম্বা কোনো মহিলা ছিল না। মহিলাটার পরানো ছিল সাদা শাড়ির মতো এবং মাথার দিকে মনে ছিল যে কালো ওনা জাতীয় কিছু একটা পেঁচায় রাখছে। রহিম চাচা যখন আবার জিজ্ঞেস করে আপনি কে, এত রাতে এই রাস্তায় কেন হাঁটতেছেন, সেই মহিলাটা তার ভয়েসে গম্ভীর গলায় বলে, তুই যা নিয়েছিস তা আমাকে দিয়ে দে, তাহলে তোর অনেক বড় ক্ষতি হবে। তখন সেই চাচা বুঝে যায় যে খারাপ কিছু একটা হয়তো বা এখানে হবে। তিনি প্রচণ্ড গালি দেন এবং গালি দিয়ে মহিলাটাকে অতিক্রম করে একটা দৌড় দিবে, কিছু একটার সাথে বাড়ি খেয়ে তিনি পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি আর কিছু বলতে পারবে না। তখন তিনি দেখেন রাতে তিনি তার বাসা এবং তার বাসার যে তিনি যখন আসেন তার পাশে তার ছেলে এবং তার স্ত্রী এবং বয়স্ক একজন লোক যিনি তার পাশের বাড়িতে থাকেন সে এসেছে, এবং রহিম চাচার গাল নাকি তখন অনেক ব্যথা করছিল। রহিম চাচা বলে যে আমি এখানে কীভাবে আসলাম। তার স্ত্রী বলে তুমি বাড়ির উঠানে এসে হঠাৎ করে পড়ে গেলা, তারপরে কিছু বলতে পারো না যে তোমাকে এখন আমরা নিয়ে আসলাম। হঠাৎ করে যে সেই চাচার ছেলে বলতেছে আব্বু তোমার গালে এটা কিসের দাগ। তখন স্পষ্ট দেখা যায় যে কিছু একটা তো ওনাকে চর মেরেছে। ঠিক করা হয় যে ওনাকে এরকম একটা হুজুর দেখানো হবে, হয়তো কোনো জিন ওনাকে আসর করেছে এরকম কিছু মনে করা হচ্ছিল, না ওয়াইফ এটা মনে করেছিল, মানে রহিম চাচার স্ত্রী। তারপর এরকম যা হোক পরের দিন এরকম হুজুর আনা হয় এবং আশেপাশের বাড়ি যারা আছে তাদেরকে জানানো হয় যে আসলে কী ঘটনা ঘটেছিল, বা রহিম চাচাও তিনি শেয়ার করেন যে আসলে কী ঘটেছিল, স্বর্ণ নিয়েছিল কি না এটা তিনি কাউকে কিছু বলে না। তো হুজুর আসার পর পানি পড়া তেল পড়া দিয়ে বাসাটা এরকম বন্ধ করে দেয়। 1-2 সপ্তাহ কোনো সমস্যা আসলে এরকম ঘটে না। ঘটনাটা ঘটে ঠিক 16তম দিনে, মানে এই বাড়ি বন্ধ করে দেওয়ার পর 16তম দিনে একটা ঘটনা ঘটে। সে ঘটনা ছিল এরকম যে হঠাৎ করে রহিম চাচার ওনার ঘুম ভেঙে যায় রাত্রেবেলা, মাঝরাতের দিকে। তিনি দরজাটা খুলে একটু বাইরে যাবেন এবং তার কথা হচ্ছে তিনি ওয়াশরুমে হয়তো যাবেন, সে উঠানের দিকে ওয়াশরুমে তিনি যাবেন, দেখছে শীতের মধ্যেই প্রচণ্ড একটা গরম বাতাস আসছে, এবং এই গরম বাতাস আসার কারণে তিনি ভাবতে থাকেন যে কী হলো এখানে হঠাৎ করে গরম বাতাস আসলো কেন, মানে ওনার কথা যে আশেপাশে কোথাও আগুন লাগলো নাকি। তিনি ওয়াশরুম শেষ করে আবার যখন বের হবেন তখনও দেখছে গরম বাতাস, কিন্তু হঠাৎ তিনি খেয়াল করেন সেই যে মহিলার মতো অবয়বটা 6.5 কি 7 ফিট হবে এরকম উচ্চতার মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে। এবং রহিম চাচা যখন তাকে জিজ্ঞাসা করতে যাবে এবং তার চেহারাটার দিকে তাকাতে যাবে তখন সেই মহিলাটা রহিম চাচাকে একটা জোরে চর মারে, এবং তিনি এই চরটা মানে রহিম চাচাকে চরটা মারার পর সেই চাচা আপনার বাকরুদ্ধ হয়ে পড়ে এবং তিনি নড়াচড়া করতে পারেন না। তার কেন জানি মনে হচ্ছিল তার গাল বেয়ে রক্ত পড়ছে। তিনি তখন দেখছে যে সেই মহিলাটা হামাগুড়ি দিয়ে তার কাছে আসছে এবং বলছে যে তুই এটা কী করলি, তোকে যে বললাম তুই যা নিয়েছিস তা তো দিলি না, দেখ সামনে কি ঘটে। ঠিক উঠানের উপরেই রহিম চাচার ঠিক বুকের উপরে সেই মহিলাটাকে উঠে বসে এবং গলা চাপ দিয়ে ধরে। রহিম চাচা চিৎকার করতে থাকে, কিন্তু তার মনে হচ্ছিল যে উনি ভয়েস আসছিল না। হঠাৎ করে রহিম চাচার স্ত্রী তিনি নাকি ঘর থেকে বের হয়ে উনি মনে হয় ওয়াশরুমে যাবে, যখন বের হবে তখন দেখছে যে কিছু একটা অবয়বের মতো কিছু একটা হবে রহিম চাচার উপরে বসে আছে, এবং তার স্ত্রী যখন চিৎকার দেয় তখন সেই অবয়বটা দৌড়ায়, মানে নিমিষে নাকি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ফজরের আজান দেয় এবং আশেপাশের বাড়ি থেকে যখন লোকজন বের হয় তখন তাদেরকে ঘটনাটা বলা হয়, এবং গ্রামের পাশের বাড়ির এক মুরব্বী তিনি বলেন যে দেখুন তোমরা তো এরকম তো রহিম চাচার এবং তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে দেখো তোমরা এরকম তো হুজুর আনাইছো, এখন এক কাজ করো, কিন্তু কাজ হচ্ছে না, একটা বড় হুজুর আনাও। এবং ফজরের পর মসজিদ ইমামের সাথে কথা বলা হয় এবং তারা একটা বড় হুজুরের সন্ধান পায় এবং সেই বড় হুজুরকে আনার ব্যবস্থা করা হয়। এবং সেই বড় হুজুর তিনি বলেন যে দেখেন যে কাজটা করতে হবে যে 10 বছরের কম বয়সী একটা ছেলে লাগবে এবং সেই ছেলেটাকে দিয়ে এই কাজ করাতে হবে।
তো রহিম চাচা তখন বলে যে আমার তো একমাত্র ছেলে আছে হাসান, ওরই তো এরকম 10 বছর কম বয়স, ওকে দিয়ে কি কাজ করানো যাবে নাকি? তখন সেই ছেলেকে হাসানকে দিয়ে কাজ করানোর কথা হয় এবং হাসানকে বলা হয় যে তুমি এরকম কাজ কিছু করবা যে নদীর মানে সেই নয়ন ভাই যিনি সাকিব হাসান নয়ন ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি নাকি সে হাসানকে চিনতে এবং তিনি বলেছে যে এই বিষয়টা নাকি তারা নিজেরাই দেখেছে অনেকে। তো সেই হাসানকে নাকি এরকম একটা নির্দিষ্ট সময় রাত্রেবেলা বলা হয় ওনাদের বাড়ির কাছে এরকম একটা পুকুর বা নদী জাতীয় কিছু একটা ছিল বা দিঘি এরকম কিছু একটা হবে যেখানে ছিল, সেখানে পাঠানো সম্ভবত একটা দিঘি হবে, কোনো একটা দিঘি হবে, সেই দিঘিতে পাঠানো হয় হাসানকে এবং হাসানকে বলা হয় যে তুমি এখানে একা যাবা, আমরা এরকম একটা নির্দিষ্ট দূরত্বে থাকবো, তুমি গিয়ে এরকম 3টা ডুব দিবা পানির ভিতরে এবং পানির ভিতরে যখন 3বার ডুব দিবা কিছু একটা তোমার হাতের মানে যে অংশে দাঁড়ায় থাকবে হাসান পানির নিচে ডুব দিবে, সেখানে বললো যে কিছু একটা দিলে সুতলির মতো কিছু একটা আসবে এবং সেটা তুমি ধরে উপরে নিয়ে আসবা। তখন সেই হাসান সে নাকি সেখানে যায় এবং সে সেখানে যাওয়ার পর সুতলির মতো কিছু একটা পায় এবং নিয়ে আসে এবং আনার পর সুতলির মতো এটা আনার পর সেই হুজুরটা তারপর সেখানে যে তাবিজ এরকম নিজে একটা তাবিজ বানায় এবং সেই সুতলি দিয়ে তাবিজটা বেঁধে ফেলে এবং বেঁধে ফেলার পর সেই রহিম চাচাকে দেয় এবং বলে যে আপনি যেই কাজই করছেন না কেন এটাতে আমি কোনো একটা মাধ্যমে জানতে পেরেছি আপনি কোনো একটা কাজ হয়তো বা উল্টাপাল্টা কাজ একটা করেছেন, এই জন্য আপনাকে হয়তো খারাপ কিছু এরকম আপনাকে ভয় দেখাচ্ছে। তো একটা তাবিজ সেই রহিম চাচাকে দেয় এবং বলে যে আপনি এটা সাথে রাখবেন সবসময়, এটা কখনো গলা থেকে খুলবেন না, দেখবেন আসলে কোনো সমস্যা আর হবে না। পরবর্তীতে রহিম চাচা সেই হুজুরের কাছে এবং অন্যান্য যারা আছে সবার কাছে স্বীকার করে যে তিনি কোনো একটা স্বর্ণ পেয়েছিল এবং সেইটার নেওয়ার কারণে তার সমস্যাটা হচ্ছে এবং সেই হুজুর বলে যে দেখুন এই স্বর্ণটা আপনি এক কাজ করেন, এটা আমার কাছে দেন এবং সবার সামনে সেই হুজুর সেই স্বর্ণ যেটা ছিল যে দিঘিটা ছিল সেখানে ঢিল মেরে ফেলে দেয় এবং বলে যে এটা নিয়ে আর কখনো চিন্তাও করবেন না এবং লোভ করবেন না এবং কেউ এটা তুলতো দিঘির মধ্যে যাবেন না, যেটা গেছে এবং রহিম চাচা তো সে সবসময় সেই তাবিজটা রাখা অনেক শুরু করে। তো তখন সে হুজুর একটা কথাই বলে যে দেখুন এই যে স্বর্ণটা আপনি নিয়েছিলেন সেখান থেকে কাউকে না বলে, সেটা একটা মহিলা ছিল এবং সেই মহিলাটা আসলে নাস্তিক প্রকৃতির ছিল এবং সে এরকম কালো জাদু করতো এবং সে এই সমস্যাটা করছিল যে কারণ তার স্বর্ণটা সে রেখে একটা কাজে গিয়েছিল, আপনি এটা কোনো কারণে আপনি নিয়ে গিয়েছেন যে তার ক্ষতি হয়েছে দেখে সে বিভিন্ন মাধ্যমে ভয় দেখাতে যেত। যাই হোক তারপর রহিম চাচা আল্লাহর মধ্যে সুস্থ হয়ে যায়, তার কোনো আর সমস্যা হয় না। অসংখ্য ধন্যবাদ আজকে সাকিব হাসান নয়ন ভাইকে ঘটনা শেয়ার করার জন্য। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে যেই ঘটনাটি বলবো এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা আর ঘটনাটি জিন কেন্দ্রিক ঘটনা। যাই হোক, একদিন রাত তখন প্রায় 2টা বাজে, গ্রামের শেষ মাথায় পুরনো একটা পরিত্যক্ত বাড়ি, কেউ যায় না ওখানে। লোকজন বলে ওই বাড়িতে বহু বছর আগে এক জিন বাসা বেঁধেছিল। একদিন সাহস করে গ্রামের কয়েকজন ছেলে সেই ঘরের ভিতরে ঢুকলো। ঘরটা একদম অন্ধকার ছিল এবং বাতাসও ছিল ঠান্ডা। কিন্তু ভিতরে ঢুকতেই হঠাৎ যেন কারো দম বন্ধ হয়ে আসতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে পায়ের একটা আওয়াজ ধীরে ধীরে কাছে আসছে, কিন্তু আশ্চর্য কেউ সেই জিনিসটা মানে হেঁটে আসছে যেটা সেটা দেখা যাচ্ছে না, শুধু নখ টানা টানা শব্দ। হঠাৎ দেয়ালের কোণ থেকে লম্বা একটা ছায়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখ দুটো জ্বলে উঠল একদম লাল অগ্নির মতো। মুখ নেই, শুধু এক টুকরো দাগ আর কানের ফিসফিস শব্দ। এত বছর পর আবার মানুষ এলো, একজন চিৎকার দিয়ে দৌড় দিল, কিন্তু দরজা ততক্ষণে নিজেই বন্ধ ছিল। ছেলেগুলো জানালা ভাঙতে যাবে, ঠিক তখনই পুরো ঘরটা কালো ধোঁয়ার মতো ভরে গেল। কে যেন তাদের একদম ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা বরফের মতো। পরের দিন সকালে লোকজন যখন বাড়িতে ঢুকলো, কাউকে পাওয়া গেল না, শুধু মেঝেতে আঁচড় কাটার দাগ আর দেয়ালে রক্তের মতো লেখা,
যে আর আসবে না এখানে। আসলে ভাইয়া এটা আমার দ্বিতীয় ঘটনা। একটা গ্রাম ছিল, গ্রামের নাম ছিল শ্মশানপুর, এবং নাম শুনলেই মানুষ ভয় লাগে, মানে ভয় পেত, মানে আমার নিজেও ভয় লাগতো। কেননা এই গ্রামটা নদীর ধারেই, পাশে একটা পাহাড়ি জঙ্গল, এবং গ্রামের মানুষদের একটা মুখে মুখে একটা কথা চলে যে এই গ্রামের রাত থাকে না, রাত নামলেই অন্য কিছুর সময় শুরু হয়ে যায়। এই গ্রামে একজন জিন ছিল, জিনের নাম ছিল মাহাতাব আলী। এই লোকটা নাকি কালো জাদু জানতেন। কেউ বলতেন যে শয়তানের সঙ্গে চুক্তি করেছিলেন, এবং কেউ কেউ বলে জিনকে বন্দি করেছিল। তার বাড়ির আশেপাশে পাখিরাও ডাকতো না ভয়েতে, কুকুর ঘেউ ঘেউ করতো না, এমনকি বাতাসও যেন ওদিকটা এড়িয়ে চলতো, এতটা নিস্তব্ধ এবং ভয়ঙ্কর জায়গা ছিল। তো একদিন গ্রামের ছেলেরা আসে, সে সাহস করে রাতের বেলা এই মাহাতাবের বাড়ির সামনে গেল। হঠাৎ দেখলো যে ওই দরজাটা একটু ফাঁকা, ভিতর থেকে অনেকগুলো মন্ত্র জপের মতো গলা, যে যা তুই আজ মুক্ত করব, তোর দুনিয়া আজ আমি খুলে দিব, এরকম একটা সাউন্ড ভিতর থেকে হচ্ছিল। রাশেদ সেটা চুপচাপ ওই দরজার ফাঁক দিয়ে দেখতেছিল এবং চোখ স্থিরভাবে দেখতেছিল। মাহতাব এই মাটিতে একটা বড় গোলা চিহ্ন এঁকে তার ভিতরে যে কালো মোমবাতি জ্বালিয়েছিল, আর তার সামনে একটা কালো পাত্র এবং ভিতরে কাঁচা রক্ত, আর চারিদিকে পুরনো হাড়গোড়, মানুষের নখ আর ছেঁড়া কাপড়, এইরকম অনেক আর কি পাত্রের ভিতরে থেকে কালো একটা ধোঁয়া বের হচ্ছিল বা বের হতে লাগলো। তো এমতো অবস্থায় বাতাস অনেক ভয়ানক ঠান্ডা হয়ে যাচ্ছিল, এবং এই মন্ত্রযজ্ঞ যখন করতেছিল ওই মেঝেটা থরথর করে কাঁপছিল। তো এই কাঁপতে কাঁপতে ওই জায়গার অবস্থা ঠান্ডা হয়ে গেল। ধোঁয়ার মতো একটা মানুষ, ধোঁয়ার মধ্যে একটা মানুষ, যা মানুষের মতো কিন্তু মানুষ নয়, এমনকি ছায়া উঠে দাঁড়ালো, এবং লম্বা চুল ঝুলে আছে, নখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। কিন্তু তবুও সে দেখছে যে ওইটা ফিস ফিস করে বলছে যে আমাকে ডাকলি, এখন থেমে দে, আমাকে পারবি? মাহাতাব ওই যে যজ্ঞ করছিল সে ভয় পেয়ে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। হঠাৎ ওই ঘরের দেয়াল কাঁপতে লাগলো, যে ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। বাইরে দাঁড়ানো রাশেদ দৌড়তে গিয়েও দেখলো যে তার পা নড়ছে না। ভিতর থেকে চিৎকার এবং তারপর নিস্তব্ধতা। পরের দিন সকালবেলা লোকজন গিয়ে দেখে যে ঘরের ভিতরে কেউ নেই, ওই শুধু মাটির উপরে কয়েকজন লোক দাঁড়িয়েছিল, এবং মাটিতে পুড়ে যাওয়া একটা কালো ওই যে গোল দাগ ছিল, কালো গোল দাগ, যেটার ভিতরে যজ্ঞ করতো আর কি। তো সেখানে আর দেওয়ালে নখ দিয়ে আচরণ লেখাও ছিল যে কালো জাদু, ওখানে লেখা ছিল যে কালো জাদু কখনো কারো হয় না, যে ডাকে সে দেয়, সে হারিয়ে যায়। মাহাতাব আর কখনো ফিরল না, কিন্তু রাত হলেই এখনও তার বাড়ির ভিতর থেকে চাপা জপের শব্দ আসে, কখনো অদৃশ্য কারো পায়ের শব্দ, আবার দূরে থেকে একটা কণ্ঠ ভেসে আসে যে আমি তোকে দেখছি। তারপর থেকে সেই গ্রামে রাত হলে কেউ আর কথা বলে না, শুধু দরজা বন্ধ করে কাঁপতে কাঁপতে অপেক্ষা করে সূর্য ওঠার, যে কখন সূর্য উঠবে। আমার 3 নম্বর ঘটনা এটা হচ্ছে যে একটা গ্রাম ছিল যার নাম দেওয়ানপুর। এই গ্রামে একটা নিয়ম ছিল যে পূর্ণিমার রাত মানেই সব দরজা জানালা সব কিছু বন্ধ, কেননা সেই রাতে গ্রামের পাশের পুরনো শ্মশানে নাকি কালো জাদুর রীতি হতো, আর জেগে ওঠে অদ্ভুত কিছু। গ্রামের মানুষ বা একজন মানুষ ছিল যার নাম বাচ্চু কবিরাজ। লোকটা বাইরে থেকে সাধারণ মানুষ, কিন্তু সবাই জানতো সে কালো বিদ্যার কাজ করে। কেউ অসুখ হলে, কেউ প্রতিশোধ নিতে চাইলে, কেউ বা কারো ক্ষতি করতে চাইলে
তার কাছে তারা সবাই যেত। কিন্তু লোকটা একটা কথা সবসময় বলতো, যে আমাকে ডাকে সে তার শান্তি চিরদিনের জন্য হারায়। একদিন গ্রামের এক লোক তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে বাচ্চুর কাছে গেল, মানে কবিরাজ। সে বলল, ওদের সবাইকে শেষ করে দাও। তখন বাচ্চু কবিরাজ অনেকক্ষণ চুপ থেকে একটি উত্তর দিল যে দাম দিতে প্রস্তুত তো? লোকটা মাথা নাড়ালো। এই দাম কিন্তু আসলে কবিরাজ ওই টাকা দিতে বা টাকার দাম বুঝায়নি, যে তার জীবনও যেতে পারে এটা বুঝিয়েছিল, কিন্তু ওই লোকটি মনে হয় বোঝেনি। এরপর শুরু হলো এক কালো নীল চাঁদের রাত। শ্মশানের মাঝখানে বড় কালো বৃত্ত আঁকা হলো এবং চারপাশে কালো মোমবাতিগুলো, শুকনো হাড়, পুরনো কাফনের কাপড়, আর মাঝখানে একটি কালো কাকের মৃতদেহ। বাতাস অস্বাভাবিকভাবে ঠান্ডা এবং শ্মশান ভরা নীরবতা, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন সব দিকে হাঁটছে, শ্বাস নিচ্ছে, তাকিয়ে আছে। বাচ্চু তার মন্ত্র পড়া শুরু করতেই মোমবাতির আগুনগুলো বাতাস ছাড়াই নিজে নিজে দুলতে লাগলো। অতঃপর মাটিগুলোও কাঁপতে থাকলো। হঠাৎ কাকের মৃত্যু বা মৃতদেহ নড়ল, তার চোখ খুলে গেল, কিন্তু সেখানে তার চোখ নয়, শুধু কালো ডুবন্ত গর্ত ছিল। এই লোকটা তারপরে যখন এই অস্বাভাবিক আচরণগুলো হচ্ছিল, একটা কণ্ঠ চারপাশে ঘুরঘুর করছিল যে আমাকে কে ডাকলো। ওই ঘরের ভিতরে এরকম একটা নিস্তব্ধ সাউন্ড আসছিল যে কে চাইলো এই মৃত্যুটা। তখন লোকটা কাঁপতে কাঁপতে বলল যে নামগুলো মিনিট কয়েকের মধ্যে শ্মশানের দিকে অন্ধকারের ছায়া নেমে আনবে, যেন পুরো গ্রামটা শ্বাস বন্ধ করে আছে। সেই রাতেই যাদের নাম বলা হয়েছিল তাদের ঘরেই ভয়াবহ ঘটনা ঘটল। কেউ নিজে ঘরে চিৎকার করে মারা গেল, কেউ খোলা চোখ অন্ধ হয়ে গেল, কেউ নিঃশ্বাস বন্ধ হয়ে পড়ল। গ্রামে আতঙ্ক, সবাই ভয়ে জমে গেল। কিন্তু এক সপ্তাহ পর ভয়ঙ্কর সত্যটা জানা গেল যে লোক প্রতিশোধের জন্য কালো জাদু করেছিল সে নিজে একদিন সকালে পাগলের মতো হয়ে গেছে এবং গাছের ডালে ঝুলে। কিন্তু গলায় দড়ি ছিল না, তার মুখ পুরো নীল ছিল, চোখগুলো খোলা ছিল, জিভ কালো ছিল, তার বুকের উপর নখ দিয়ে আচরণের দাগ। তখন লিখেছে, দাম তো এইভাবেই দিতে হয়। তারপরে লোকটা মারা যায়, কিন্তু এখানেই শেষ নয়। এরপর থেকে পূর্ণিমার রাতে এখনও গ্রামের চারপাশে কাকের ডাক শোনা যায়। কুকুর হাউমাউ করে, কাঁদে এবং আর শ্মশান এলাকার বাতাসে মানুষ চাপা কান্নার শব্দ ভেসে আসে। মাঝে মাঝে কেউ বলে এক ছায়া নাকি গ্রামের চারিদিকে সবসময় ঘোরে কিছু একটার প্রতিশোধ নেওয়ার জন্য। তো তারপর পূর্ণিমার পরের দিন সেই থেকে গ্রামের মানুষ বুঝতে পারলো এই ঘটনাটা রাতেই সবাই দরজা বন্ধ করে থাকতো। এই ঘটনাটা কিন্তু শেষ না, এখানে কেবল শুরু, দাঁড়ান। তো তারপর ভাইয়া কিন্তু সবাই কারো পায়ের আওয়াজ ঘরের সামনে ঘুরতো, এটা বুঝতে পারতো। এক রাতে গ্রামের ইমাম সাহেব সাহস করে আজান দিলেন এবং আজানের আওয়াজ উঠতেই হঠাৎ পুরো গ্রাম কেঁপে উঠল। দূরে শ্মশান দিক থেকে কান ফাটানো চিৎকার ভেসে এলো, যেন শত লোক একসাথে কাঁদছে। ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস বরফের মতো জমে গেল। পরের দিন দেখা গেল শ্মশানের ওই বৃত্তটা আরও বড় হয়ে গিয়েছে। আগে যেখানে একবার কালো জাদু করা হয়েছিল সেই জায়গা এখনও যেন বিজি বা নিজে নিজে থেকেই বাড়ছে। চারপাশে মাটি ফেটে ফেটে কালো হয়ে গেছে এবং গাছগুলোর পাতাও শুকিয়ে পড়ে যাচ্ছে। পাখি ওদিক দিয়ে উড়ে যেতে চায় না। বাচ্চু কবিরাজ তো আগেই হেরে গেছে। কিন্তু একদিন রাতে গ্রামের মোড়ের পাশে হঠাৎ তাকে দেখা যায়। সে দাঁড়িয়ে আছে, গ্রামের দুটো চোখ একদম ফাঁকা, যেন কারো নিয়ন্ত্রণে। গ্রামের মানুষ দূর থেকে দেখে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় ছিলে?
সে ধীরে ধীরে মাথা তুলল এবং ঠোঁট নাড়ালো, কিন্তু তার গলা থেকে যে শব্দ বের হলো তা মানুষের না, গভীরভাবে একটা ভয়ঙ্কর সাউন্ড, যে আমি ফিরিনি, আমাকে ফিরতে দেওয়া হয়নি। এই বলে সে হঠাৎ হাসলো এবং সেই হাসি শুনে পাশের একজন অজ্ঞান হয়ে পড়ল। তো তারপর হঠাৎ ওদিকে গিয়ে দেখলো, তারপর অজ্ঞান হয়ে যাওয়ার পর তারপর বাচ্চু ধীরে ধীরে হাঁটা শুরু করলো আর শ্মশানের দিকে গিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এই ছিল রাসেল ভাইয়া আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। লিসেনার্স, আজকের এই ঘটনাগুলো স্পেশাল ঘটনা ছিল, জানি না আপনাদের কেমন লেগেছে। আমরা প্রতিনিয়ত এরকম ঘটনা তুলে ধরার চেষ্টা করি এবং এর থেকেও ভালো ঘটনা দিব যদি আপনারা আমাদেরকে বলেন যে ভাইয়া আমরা এই ব্যক্তির কণ্ঠে ঘটনা শুনতে চাই। অনেকেই আছেন ডাক্তার মঈনুদ্দিন ভাইয়ার ঘটনা, তারপরে আফরান ভাইয়ার ঘটনা, ডক্টর আলিফ ভাইয়ার ঘটনা, আফরান ভাইয়ার ঘটনা, ডক্টর আরও অনেক যে ভৌতিক আর্টিস্টগুলো আছে তাদের ঘটনার মুখে, তাদের নিজস্ব কণ্ঠে সেই ঘটনাগুলো শুনতে চান। আপনারা যদি সেই রকম ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সরাসরি তাদের কণ্ঠে ঘটনাগুলো নিয়ে যাব। অনেকেই আছেন যে শুধুমাত্র আফরান ভাইকে ভালোবাসেন, তার কণ্ঠকে ভালোবাসেন, আবার অনেকেই আছেন ডক্টর আলিফকে, তার কণ্ঠে ভালোবাসেন, আবার অনেকেই আছে ডক্টর মঈনুদ্দিন ভাইয়া, তার কণ্ঠে অনেকেই ভালোবাসেন। তো এই জন্যই আমরা সবার ঘটনাগুলোকে মিক্স করে বাছাই করে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যদি চান আমরা সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, তাদের স্পেসিফিকলি যদি কারো ঘটনা শুনতে চান আমাদেরকে বলবেন, আমরা সেই ঘটনাগুলো তুলে ধরবো। এবং আজকে যে ঘটনাগুলো শুনলেন এই ঘটনাগুলো আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের কাছে কোনো ঘটনা থেকে থাকে, যদি পাঠাতে মন চায় তাহলে অবশ্যই ঘটনাগুলো পাঠিয়ে দেবেন আমাদের সরাসরি মেইল করে। আমাদের মেইল অ্যাড্রেসটা হচ্ছে mahmudsoayeb000@gmail.com। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।